তাহলে আমরা আজকে পড়ব শ্বসন তন্ত্রের রোগ। তার মানে রোগ ইংরেজিতে তো ডিজিজ, তার মানে ডিজিজ অফ রেসপাইরেটরি সিস্টেম। ডিজিজ অফ রেসপাইরেটরি সিস্টেম, আমাদের যে শ্বসন তন্ত্র রয়েছে, আমাদের যে রেসপাইরেটরি সিস্টেম রয়েছে, সেই রেসপাইরেটরি সিস্টেমে কী কী রোগ হয়ে থাকে। আমাদের শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমের রোগ খুবই কমন, পৃথিবীব্যাপী হচ্ছে আমাদের এই শ্বসনতন্ত্রের রোগগুলো খুবই কমন। কিছু ডিজিজের মধ্যে আমাদের শ্বসনতন্ত্রের রোগ অন্যতম। তো শ্বসনতন্ত্রের রোগকে আমরা দুই ভাগে ভাগ করে আমরা পড়ালেখা করি। তো আমরা হচ্ছে যে আমাদের যে শ্বসনতন্ত্রটা পুরো জায়গাটাকে আমরা বলি রেসপিরেটরি ট্র্যাক্ট বলি। আমরা কি বলি পুরো জায়গাটাকে? রেসপিরেটরি ট্র্যাক্ট। তো আমরা আমাদের এই যে রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ, আমাদের এই যে রেসপিরেটরি ট্র্যাক্ট রয়েছে, এই রেসপিরেটরি ট্র্যাক্টের যে রোগ রয়েছে, আমাদের কি শ্বসন নালী, আমাদের পুরো যে শ্বসন নালী রয়েছে, পুরো শ্বাসক্রিয়াটা জন্য যে নালীটা দায়ী বা যেখান দিয়ে প্রবাহ হয় তাকে শ্বসন নালী বলি। তো এই রেসপিরেটরি ট্র্যাক্টকে আমরা ডিজিজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যে ডিজিজ অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে ঊর্ধ্ব শ্বাসনালী। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে কি? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট মানে ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ। সো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট আসলে কতটুকু? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট যদি আমি বলি, তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের কথা যদি আমি বলি, তাহলে এই আপার রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে আমার এই নাসা গহ্বর থেকে, নাসা গহ্বর না, মানে নাসারন্ধ্র থেকে, নাসারন্ধ্র থেকে ল্যারিংস পর্যন্ত। তো নাসারন্ধ্র থেকে আমাদের ল্যারিংস পর্যন্ত আমাদের যে রয়েছে, এটাকে বলি আমরা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজ। তো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ডিজিজের মধ্যে আমাদের কি কি পড়ে? আমাদের নর্মাল যে কমন কোল্ড, আমরা যে বলি সাধারণ সর্দি কাশি, সেই সাধারণ সর্দি কাশি আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে পড়ে। আমাদের যে কোনো জায়গার প্রদাহকে আমরা আইটিস বলি, এই জিনিস আমি তোমাদের অনেক আগেই বলছি। তো আমাদের টনসিলের প্রদাহ নাম কী হবে? টনসিলাইটিস। আমাদের টনসিলের প্রদাহ নাম কী হবে? টনসিলাইটিস হবে আমাদের টনসিলে যদি প্রদাহ হয়। আমাদের ল্যারিংস বা শ্বাসনালী, আমাদের ল্যারিংস বা ষড়যন্ত্রে যদি ব্যথা হয়, তাহলে তার নাম কী হবে? ল্যারিনজাইটিস। ল্যারিনজাইটিস। আমাদের এই যে ফ্যারিংস রয়েছে, গলবিল, এর মধ্যে নাসা গলবিল, মুখ গলবিল, তারপর হচ্ছে ল্যারিঙ্গো ফ্যারিংস। তো আমাদের যে গলবিল রয়েছে, এই গলবিলেও যদি প্রদাহ হয়, তখন তাকে আমরা সেই জিনিসটাকে কি বলবো? ফ্যারিংস। ফ্যারিংসে প্রদাহ মানে কি? ফ্যারিনজাইটিস। তো আমাদের এই যে আমাদের যে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে অংশগুলো রয়েছে, সেখানের মধ্যে আমাদের কমন কোল্ড, সাধারণ সর্দি কাশি হতে পারে, টনসিল ফুলে যেতে পারে, টনসিল ফুলে যদি প্রদাহ হয় টনসিলাইটিস। আমাদের যে ল্যারিংস বা ষড়যন্ত্র রয়েছে, সেই ষড়যন্ত্রে যদি প্রদাহ তৈরি হয়, তাহলে সেটাকে কি বলতে পারি আমরা? ল্যারিনজাইটিস। আমাদের যে ফ্যারিংস বা গলবিল রয়েছে, সেই গলবিলে যদি প্রদাহ হয়, তখন তাকে আমরা বলি ফ্যারিনজাইটিস। তো আমাদের নর্মালি আমরা দেখি আমাদের মাঝে মাঝে গলা ব্যথা করে আমাদের খুব। তো ওইটাকে আমরা মেডিকেল ভাষায় বলি ল্যারিঙ্গো ফ্যারিনজাইটিস। তো দেখা যায় ল্যারিংস আর ফ্যারিংস দুইটা প্রদাহ হয়েছে, তো আমরা তখন সেটাকে বলি ল্যারিঙ্গো ফ্যারিনজাইটিস বলি। সো এরকম কিছু ইনফ্ল্যামেশন বা প্রদাহ দেখা যায়। তারপর আসা যাক আমাদের ডিজিজ অফ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, আমাদের নিম্ন শ্বাসনালীতে কী কী রোগ হয়। ও আচ্ছা, আরও দুইটা ইম্পর্টেন্ট জিনিস মিস গেছে। আচ্ছা, সেটা হচ্ছে যে আরও দুইটা ইম্পর্টেন্ট রোগ আছে যেটি নিয়ে আমরা পড়ালেখা করবো এই অধ্যায়ে। একটা নাম হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিস মানে কি? আইটিস মানে প্রদাহ। তার মানে হচ্ছে আমাদের সাইনাসের যে প্রদাহ, সাইনাসের
প্রদাহকে আমরা সাইনোসাইটিস বলি। এখন সাইনাস জিনিসটা আসলে কি, আমরা তোমাদের অলরেডি কিছু জায়গায় সাইনাস টার্মিনোলজিটা ইউজ করছি, যেমন ক্যারোটিড সাইনাস কথাটা ইউজ করছি, করোনারি সাইনাস কথাটা ইউজ করছি। তো সাইনাস যে জায়গায় আমি ব্যবহার করছি সে জায়গায় আমি বলছি সাইনাস মানে ডায়ালেটেড অংশ। সাইনাস মানে কি, ডায়ালেটেড অংশ, প্রসারিত অংশ। সো এখানেও যে আমাদের সাইনাস কথাটা আমরা পাই, এই সাইনাস মানে একটা প্রসারিত গহ্বর বা একটা গহ্বর, ফাঁকা জায়গা। সাইনাস মানে কি, একটা গহ্বর বা ফাঁকা জায়গা বা একটা প্রসারিত অংশ বলতে পারি। সো আমাদের এই জায়গাটার ভেতর আমাদের পুরো যে করোটি রয়েছে, করোটির ভেতর কিছু বায়ুপূর্ণ গহ্বর রয়েছে। কিছু কি রয়েছে, বায়ুপূর্ণ গহ্বর। এই জায়গাগুলোর মধ্যে বাতাস থাকার কথা। এই জায়গাগুলোর মধ্যে কি থাকার কথা, বাতাস থাকার কথা। কেন এই জায়গায় বায়ুপূর্ণ গহ্বর থাকবে? কারণ এই জায়গায় যেন বাতাস থাকতে পারে। এই জায়গাগুলোর মধ্যে বাতাস থাকলে আসলে লাভ কি? লাভ হচ্ছে আমাদের মস্তিষ্কের ওজন অনেক বেশি, প্রায় 1.5 কেজি ওজন আমাদের মস্তিষ্ক, 1.36 কেজি বলা আছে আমাদের বইয়ে। তো এত ভারী একটা অঙ্গকে ধরে রাখতে তো হবে, এত ভারী একটা অঙ্গটাকে হালকা রাখতে হবে। কারণ মাথার উপর 1.5 কেজি একটা বই নিয়ে তুমি দেখা বসে থাকো, তো ধরো তোমার ওই যে গুহ স্যারের 2টা বই আছে, যে একটা হচ্ছে যে প্রথম পত্র আর দ্বিতীয় পত্র, 2টা বই মাথার মধ্যে দিয়ে বসে থাকো, 2টা বই আশা করি 1.5 কেজি হবে, বসে থাকলে দেখবা যে কী পরিমাণ ভারী লাগে। সো আমাদের এই মস্তিষ্কটাকে হালকা রাখার জন্য আমাদের এই জায়গায় কিছু ফাঁকা জায়গা আছে যেগুলোর মধ্যে আমাদের বাতাস থাকবে। কি থাকবে, আমাদের বাতাস থাকবে। সো সেই জায়গাগুলোয় বাতাস থাকার জন্য সেগুলো স্পেশালাইজভাবে তৈরি করা। কারণ কোনোভাবে সেই জায়গায় যদি বাতাস না থেকে এমন দেখা গেল যে সেই জায়গায় পানি জমলো, নর্মালি পানি যাতায়াত করে সে জায়গা দিয়ে, বাট পানি গিয়ে ওই জায়গায় আটকায় গিয়ে সেইখানে ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণ করলো। সো তাহলে কী হয়, সাইনাসগুলোর যে লেয়ার আছে সেখানে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করার কারণে সেখানে একটা প্রদাহ তৈরি হবে। তাকে আমরা কী বলবো, সাইনোসাইটিস বলবো। আমরা সাইনোসাইটিস আরও বিস্তারিত জানবো আমাদের এই বইয়ের মধ্যে, বা আমাদের ইন্টারেস্ট সিলেবাসে সাইনোসাইটিস রয়েছে। তো সাইনোসাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য সাইনাস কোথায় আছে, কি আছে আমরা জানবো। আরেকটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ডিজিজ হয়, এটাকে বলে অটাইটিস মানে আমাদের কানের যে কোনো প্রদাহ, কানের বাইরের অংশ হোক, ভেতরের অংশ হোক, যে অংশ হোক, কানের যে কোনো প্রদাহকে আমরা কি বলি, কানের যে কোনো প্রদাহকে আমরা বলি অটাইটিস। কানের যে কোনো প্রদাহকে আমরা কি বলি, অটাইটিস বলি। তো এই যে ডিজিজগুলো, এগুলো হচ্ছে আমাদের ডিজিজ অফ দ্য আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। এরা ডিজিজ অফ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা ঊর্ধ্ব শ্বাসনালীর রোগ। এবার আসো আমরা ডিজিজ অফ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যাই। ডিজিজ অফ লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট কোথা থেকে কোথা পর্যন্ত? লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে আমাদের এই ট্রাকিয়া থেকে অ্যালভিওলাস পর্যন্ত। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট তাহলে আমাদের কোথা থেকে কোথা, ট্রাকিয়া টু অ্যালভিওলাস। এখানে হাজার রকমের ডিজিজ রয়েছে। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে অসম্ভব নানা রকম ডিজিজ রয়েছে। আমি কিছু ডিজিজের নাম বলি, যেমন একটা হচ্ছে আমাদের যে ব্রঙ্কাস রয়েছে, সেই ব্রঙ্কাসে যদি ইনফ্লামেশন হয়, ব্রঙ্কাসে যদি ইনফ্লামেশন হয়, ব্রঙ্কাইটিস। আমি বাংলা লিখছি না, তোমরা চাইলে লিখে রাখতে পারো। ব্রঙ্কাইটিস মানে ব্রঙ্কাসের ইনফ্লামেশন হলে তাকে আমরা কি বলবো, ব্রঙ্কাইটিস বলবো। তারপর হচ্ছে নিউমোনিয়া। আচ্ছা, নিউমোনিয়াটা হচ্ছে আমাদের ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা। আমাদের লাংসের যে গঠনটা আছে, আমাদের লাংসের গঠনটা যে কোষগুলো দ্বারা হয় তাদেরকে আমরা প্যারেনকাইমা কোষ বলি। সেই প্যারেনকাইমা যখন প্রদাহ হয় তখন সেটাকে আমরা নিউমোনিয়া বলি। অনেকে জিজ্ঞাসা করে ফুসফুসের প্রদাহকে কি বলে। সো ফুসফুসের প্রদাহকে ইনটার্ম নিউমোনিয়া আমরা বলতে পারি। নিউমোনিয়া মানে কি, ইনফ্লামেশন অফ লাং প্যারেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এইসব টাইপের টিস্যু আমরা উদ্ভিদের ভেতর পড়েছি না, মানব দেহের মধ্যেও এই প্যারেনকাইমা জাতীয় টিস্যু দেখা যায়। তারপর আসা যাক আমাদের, ধরো টিউবারকুলোসিস মানে আমরা জানি টিউবারকুলোসিস মানে যক্ষ্মা। কোনটার কারণে টিউবারকুলোসিস হয়? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক যে ব্যাকটেরিয়াটা আছে তার কারণে আমাদের টিউবারকুলোসিস বা যক্ষ্মা হয়। সেটা আমাদের ফুসফুসকে আক্রমণ করে। কোথাকে আক্রমণ করে? ফুসফুসকে আক্রমণ করে। ও বানাম ভুল লিখছি, নিউমোনিয়া।
ওকে, তারপর আরও অনেকগুলো ডিজিজ আছে, যেমন ধরো লাং অ্যাবসেস। অ্যাবসেস মানে ফোড়া। অ্যাবসেস মানে কি? অ্যাবসেস মানে ফোড়া। আমাদের লাংসের মধ্যে যদি ফোড়া হয়, অনেকে বলে না ফুসফুসে ফোড়া হয়েছে, ফোড়ার আবার অনেকগুলো ব্যাপার আছে, যেখানে পুজ জমে, মানে পচে যায় জায়গাটা, ফুসফুসের মধ্যে পচে যায় জায়গাটা, এটাকে আমরা কি বলি? লাং অ্যাবসেস। অ্যাবসেস মানে হচ্ছে ফোড়া, ফুসফুসেও ফোড়া হয়। তারপর লাং ক্যান্সার রয়েছে আমাদের, ফুসফুসে ক্যান্সার হয়, লাংস ক্যান্সার। দেখা যায় যে 70% লাং ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে আমাদের সিগারেট স্মোকিং, তো লাং ক্যান্সার হয়। তো এই জিনিসগুলো কমন। এছাড়া আরও দুইটা ডিজিজের নাম আমি বলবো, এছাড়া আছে তোমার হচ্ছে দুইটা ডিজিজের কথা এক্সট্রা বলবো, একটা হচ্ছে সিওপিডি আর একটা হচ্ছে অ্যাজমা। এই দুইটা ডিজিজ সম্পর্কে আমরা একটু হালকা পাতলা জানবো। লিখতে পারতেছো না, তোমাদের প্রেশার দিতে হচ্ছে। আমি তো এই সাইজেই লেখি অলওয়েজ। ফোনটা ল্যান্ডস্কেপ করে নাও। ফোন যদি কমেন্ট করার উদ্দেশ্যে ফোনটাকে তোমরা পোর্ট্রেট মোডে রাখো, তাহলে তো অনেক কিছু দেখতে পারবে না। ল্যান্ডস্কেপ করো, দেখতে পারবা। আচ্ছা, বড় করে লেখার চেষ্টা করছি। সিওপিডি আর একটা হচ্ছে অ্যাজমা। তো এই দুইটা ডিজিজ একটু কমন একটা ডিজিজ বাংলাদেশে, খুব কমনলি এই দুইটা ডিজিজ বাংলাদেশে দেখা যায়। আমরা বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই সিওপিডি দেখতে পাই। এই সিওপিডির ফুল ফর্ম হচ্ছে ক্রনিক। যারা দেখতে পাচ্ছ না তারা ফোনটাকে ল্যান্ডস্কেপ মুডে নিয়ে যাও। ল্যান্ডস্কেপ মুডে নিলে তোমরা ভালো দেখতে পাবে। যখন কমেন্ট করার প্রয়োজনীয়তা হবে তখন ল্যান্ডস্কেপ মুডেই কমেন্ট করার অভ্যাস করো। কমেন্ট করার জন্য শুধুমাত্র কমেন্ট করার লক্ষ্যে যদি পোর্ট্রেট মুডে দেখো, তাহলে কিন্তু তুমি অনেক ছোট আকারে দেখতে পাবে। ঠিক আছে? অ্যাবসেস কেন হয়? অ্যাবসেস আসলে ফোড়া যেটা হয় সেখানে হচ্ছে পুজ জমা হয়। এখানে ক্যান্সার হয় আনকন্ট্রোলড, আমাদের হচ্ছে যে কি বলে যে আনকন্ট্রোলড মাইটোসিসের কারণে, টিউমারের পর ক্যান্সার। আর লাংসে ক্যান্সার হলে পেশেন্টকে বাঁচানো যায় না। অন্যান্য যে কোনো জায়গায় ক্যান্সার হলে পেশেন্টকে বাঁচানো যায়, বাট লাং ক্যান্সারের পেশেন্ট মোর অর লেস বাঁচানো যায় না। মোস্ট অফ দ্য কেস লাং ক্যান্সারের পেশেন্ট বাঁচানো যায় না। এই সিওপিডির ফুল ফর্ম হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এই সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এটা কাদের হয়? এটা একদম কমনলি যারা স্মোকার রয়েছে, এই স্মোকার যারা স্মোকিং করে তারা আলটিমেটলি একটা বয়স্ক এজে, দেখা যায় মোর দেন 40 ইয়ার্স যখন হয়, তখন তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, শ্বাস নেওয়ার সমস্যা হয়, যে তারা শ্বাস নিতে পারে না। এবং দেখা যায় এ সকল পেশেন্টদের ক্ষেত্রে আমরা তাদের রোগটাকে বলি সিওপিডি বলি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা মেইনলি স্মোকার, এবং এই স্মোকার যারা মোর দেন 40 ইয়ার্সে চলে যায় তাদেরকে এই সিওপিডি দেখা যায়। তাদের শ্বাসনালীতে অবস্ট্রাকশন, শ্বাসনালীতে বাধা প্রাপ্ত হয়, যে শ্বাস নিতে পারে না তারা, শ্বাসনালীতে বাধা আসে। আর অ্যাজমাটা একটা ফ্যামিলিয়াল ডিজিজ বা হেরিডিটারি ডিজিজ, যেটা ফ্যামিলি টু ফ্যামিলি রান করে। এই অ্যাজমাটা একদম বাচ্চা বয়সেই দেখা যায়। অ্যাজমাটা একদম কি বাচ্চা বয়সেই দেখা যায়। এবং এখানে হচ্ছে যে আমাদের যে ব্রঙ্কিউল আছে না, ব্রঙ্কিউল, সেখানে স্মুথ মাসেল আছে না, স্মুথ মাসেলের কনস্ট্রিকশনের কারণে হয়, সেই স্মুথ মাসেল এবার চেপে আসে। এবং এই অ্যাজমার জন্য আমাদের একটা ট্রিগারিং ফ্যাক্টর থাকে, ট্রিগারিং ফ্যাক্টর। তো অ্যাজমার সাথে স্মোকিংয়ের কোনো রিলেশন নাই, অ্যাজমার সাথে ট্রিগারিং ফ্যাক্টরের রিলেশন আছে। ট্রিগারিং ফ্যাক্টর বলতে আসলে বোঝায় যে দেখা রাখা যায় যাদের অ্যাজমা আছে, এখানে কেউ কারো অ্যাজমা আছে কিনা আমি জানি না, যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় তাদের একটু ধুলাবালি গেলে খুব শ্বাসকষ্টটা শুরু হয়, একটু তারা পরিশ্রম করলে খুব শ্বাসকষ্টটা শুরু হয়, শীতকালের দিকে তাদের শ্বাসকষ্টটা শুরু হয়। সো এই যে জিনিসগুলো, এগুলোকে বলি আমরা ট্রিগারিং ফ্যাক্টর, ট্রিগার করে। সো অ্যাজমার ক্ষেত্রে একটা ট্রিগারিং ফ্যাক্টর থাকে। এবং এখানে হচ্ছে যে আমাদের স্মুথ মাসেল অফ ব্রঙ্কাস এর কনস্ট্রিকশন হয়, মানে সংকোচন হয়।
সে কারণে তাদের হচ্ছে যে এই শ্বাস নিতে সমস্যা হয়, কারণ আমরা জানি ট্রাকিয়া, ব্রঙ্কাস, এগুলো সব শ্বাসনালী, এগুলো বাইরে থেকে বাতাস নিয়ে, যেগুলো যদি চেপে থাকে তাহলে বাতাস ঢুকতে পারবে না। সো অ্যাজমার সাথে সিগারেট স্মোকিংয়ের কোনো সম্পর্ক নাই। এটা দেখা যায় বাবা মার অ্যাজমা থাকলে সন্তানের অ্যাজমা হওয়ার খুব ভয়াবহ সম্ভাবনা থাকে, এবং এটা একদম ছোটো বয়সেই অ্যাজমাটা প্রকাশ পায়। এবং অ্যাজমার জন্য কিছু ট্রিগারিং ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলো অ্যাজমাটাকে আমাদের অ্যাগ্রাভেট করে, বাড়ায় দেয়, যেমন ধুলাবালি, শীতকাল, ঠান্ডা পানি, এগুলো অ্যাজমার পরিমাণ বাড়ায়। এবং এই অ্যাজমার কারণে আমাদের কী হয়, আমাদের যে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, এখানে যে স্মুথ মাসেলটা থাকে সেই স্মুথ মাসেল সংকুচিত হয়, এবং এই জিনিসটাকে আমরা বলি ব্রঙ্কো কনস্ট্রিকশন। এই নালি দেওয়া অক্সিজেন আসতেছিল, এটা চেপে গেছে, তাহলে অক্সিজেন আসতে পারবে না, তখন কিন্তু তাদের ইমিডিয়েটলি ইনহেলার নিতে হয়। ইনহেলার না নিলে কিন্তু তারা মারাও যেতে পারে। একটা অ্যাজমা পেশেন্ট ইনহেলার না নিলে সে মারা যাবে। একটা অ্যাজমা পেশেন্টকে যদি তুমি ইনহেলার না দাও সে মারা যাবে। তো ইনহেলারের মধ্যে কী থাকে, এমন ওষুধ থাকে যেটা তার এই চাপা ব্রঙ্কাসটাকে প্রসারিত করে দেয়। সো এই ডিজিজগুলো আমরা আমাদের শ্বাসনালীতে দেখতে পাই, এবং কমন কিছু ডিজিজ। অ্যাজমার হাঁপানি কি সেম জিনিস? আগের ক্লাসে বলেছিলেন। হ্যাঁ, অ্যাজমার হাঁপানি তো সেম জিনিস, বাংলাই তো, অ্যাজমার বাংলা হচ্ছে হাঁপানি। ডক্টর আবুল কালাম আজাদের ট্রিটমেন্টে ভালো হয়েছে। শীতকালে কেন? শীতকালে যে ঠান্ডা, অ্যালার্জি বেশি হয়, শীতকালে বাতাসের মধ্যে ধুলাবালির পরিমাণ বেশি থাকে, অ্যালার্জি বেশি থাকে। স্মোকিং না করলেও কি কারো ক্যান্সার হতে পারে? স্মোকিং আসলে হচ্ছে যে তোমার পৃথিবীব্যাপী যত ধরনের ক্যান্সার হয়, সেটি স্মোকে, মানে লাং ক্যান্সার হোক, ব্রেস্ট ক্যান্সার হোক, তারপর হচ্ছে যে তোমার যে যত ধরনের ক্যান্সার আছে, স্টমাক ক্যান্সার, মানে সকল ধরনের ক্যান্সারের জন্য, মানে পৃথিবীতে যত টাইপের ক্যান্সার হয় তার মধ্যে 60%-এর বেশি ক্যান্সার হয় হচ্ছে তোমার স্মোকিংয়ের কারণে। স্মোকিংয়ের কারণে শুধু লাংস না, অন্যান্য জায়গায়ও ক্যান্সার হয়। লাংসে ক্যান্সার স্মোকিংয়ে হয় মেইনলি, এটাকে আমরা বলি প্রাইমারি ক্যান্সার। কখনো কখনো হয় অন্য অঙ্গে ক্যান্সার হচ্ছে, ধরো আমার স্টমাকে ক্যান্সার হয়েছে একটা, স্টমাকের ক্যান্সারটা এই লাংসে চলে আসবে, মানে আমাদের ক্যান্সার করে কি মেটাস্টেসিস করে, এটা টার্মিনোলজি আমরা ব্যবহার করি মেডিকেলে, মেটাস্টেসিস মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়া যায়, যে হচ্ছে তোমার স্টমাকে, সেখান থেকে চলে যাবে, ধরো তোমার হচ্ছে যে হাড্ডিতে চলে গেল, সেখান থেকে তোমার হচ্ছে যে লাংসে চলে আসলো, তো খুব দ্রুত সে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ায়া যাইতে চায় ক্যান্সারটা। সো নর্মালি দেখা যায় আমাদের যে জায়গায় ক্যান্সার হোক সেটা লাংসে ছড়ায়া যায় খুব কমনলি, এবং লাংসে একবার কোনো ক্যান্সার হলে সে পেশেন্টকে আর বাঁচানো যায় না। ঠিক আছে। সো আর নর্মালি ধরো তুমি অ্যাক্টিভ স্মোকার না, কিন্তু যে যারা অ্যাক্টিভ স্মোকার তাদের কারণে পরিবেশে নিকটোজেনগুলো ছড়া যায়, প্যাসিভ স্মোকার হয়ে যাও। অনেকে নিজে স্মোক করে না, তার বাবাই স্মোক করে, বা অনেকে আছে যে তার 10টা ফ্রেন্ড স্মোক করে, তার মাঝখানে বসে থাকবে যে না আমি স্মোকিং করি না, আমি চকলেট খাই, আমার বন্ধুরাই স্মোকিং করে। তো 10 বন্ধু মিলে স্মোকিং করতেছে, সে মাঝখানে বসে আছে। সো কী হইলো, ওই 10 বন্ধুর যতগুলো ধোঁয়া আছে সব ধোঁয়া তো ওর ভেতরেই যাবে। তো ওই 10 বন্ধু যে পরিমাণ স্মোকিং করে, ওর থেকে বেশি স্মোকিং ও করে, যে মাঝখানে বসে থাকে। ঠিক আছে। সো এই হচ্ছে যে আমাদের শ্বসনতন্ত্রের রোগগুলা। আচ্ছা, এবার আসো সাইনোসাইটিস। সাইনোসাইটিস মানে হচ্ছে ইনফ্ল্যামেশন অফ সাইনাস। সাইনাস মানে বায়ুপূর্ণ গহ্বর। সাইনাস বা এদের আমরা বলি প্যারা নেজাল সাইনাস। সাইনাস বা আমাদের কি বলি আমরা, প্যারানেসাল সাইনাস।
এরা সংখ্যা হচ্ছে 4টা। কয়টা থাকে? 4 জোড়া থাকে আমাদের প্যারানেজাল সাইনাস, 4 জোড়া থাকে। এটা হচ্ছে কি আমাদের বায়ুপূর্ণ গহ্বর, এটা কি আমাদের বায়ুপূর্ণ গহ্বর। তো এই 4 জোড়ার নাম কি কি আমাদের জানতে হবে। ফার্স্টের নাম হচ্ছে ফ্রন্টাল সাইনাস, স্ফেনয়েড সাইনাস, এথময়েড সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস। তো আমাদের এই 4টা অস্থির মধ্যে 4টা বায়ুপূর্ণ গহ্বর থাকে। ফ্রন্টাল বোনে থাকে, স্ফেনয়েডে থাকে, এথময়েডে থাকে, ম্যাক্সিলারি বোনে থাকে। 4টা বোনে 4টা বায়ুপূর্ণ গহ্বর থাকে। এই 4টা বায়ুপূর্ণ গহ্বরকে আমরা 4টা সাইনাস বলি। তো আমাদের 4টা, আর এই প্রত্যেকটা বোন স্ফেনয়েড, এথময়েড, ম্যাক্সিলারি, এই যে প্রত্যেকটা বোনস রয়েছে, এই প্রত্যেকটা বোনসের মধ্যে আমাদের সাইনাস অবস্থান করে। 4 জোড়া আসলে বলাটা কি স্পেসিফিকভাবে সেভাবে ঠিক হবে? আচ্ছা, তো আমাদের এই যে ফ্রন্টাল সাইনাস রয়েছে, এই ফ্রন্টাল, স্ফেনয়েড, এথময়েড, এই 3টা যে সাইনাস, এই 3টা সাইনাস দেখো, বা এই 3টা বোনস, এই 3টা কিন্তু আমাদের করটিকার অস্থি, তাই না? করটিকার অস্থি বা করটিকাল সাইনাস, যে ফ্রন্টাল, স্ফেনয়েড, এথময়েড। আর এটা কিন্তু আমাদের মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয় অস্থি আমরা পড়বো। আমি আর ইউটিউবে অলরেডি ভিডিও দেওয়া আছে এগুলো নিয়ে, তোমরা দেখছো কিনা আমি জানি না। যে এই আমাদের যে অস্থিগুলো, আমাদের যে এই অংশ করটির মধ্যে আমাদের দেখা যায় যে করটিকা বলতে একটা অংশ রয়েছে, যেটা আমাদের মস্তিষ্ককে ঢেকে রাখে। এরকম 3টা অঞ্চল, মানে এরকম করটিকার 8টা অস্থি আছে। সো এই 6 ধরনের অস্থি আছে। তাই আমাদের ফ্রন্টাল, স্ফেনয়েড, এথময়েড আমাদের 3টা অস্থি। আর আরেকটা হচ্ছে ম্যাক্সিলারি, এটা হচ্ছে আমাদের মুখমণ্ডলীয়, এই যে এটা আমাদের মুখমণ্ডলীয় অস্থি। এই 3টা সাইনাসের মধ্যে ম্যাক্সিলারি সাইনাসটা আমার সবচেয়ে বড় হয়। ম্যাক্সিলারি সাইনাসটা আমাদের কেমন হয়? সবচেয়ে বড় হয়। ফ্রন্টাল সাইনাসটা আমাদের কোথায় অবস্থিত খেয়াল করো। ফ্রন্টাল সাইনাসটা আমাদের কপালে অবস্থিত। কোথায় অবস্থিত? আমাদের কপালে অবস্থিত, মানে আমার এই জায়গায়। দাঁড়াও, আমি নিজের উপরই আইকা তোমাদের দেখাই, ক্যামেরাটা কোথায়। এই যে আমার এই জায়গাটায়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এরকম ত্রিকোণাকার একটা সাইনাস থাকে আমাদের, এই পাশে একটা, এই পাশে একটা, ঠিক আছে? আমাদের এরকম ত্রিকোণাকার সাইনাস থাকে। সো এরকম আমাদের ত্রিকোণাকার একটা সাইনাস দেখা যায় আমাদের এই জায়গায়। তো এটাকে বলি কপালে আমাদের ত্রিকোণাকার সাইনাস রয়েছে। স্ফেনয়েড যেটা, সেটা থাকে আমাদের চোখের পেছনে। স্ফেনয়েড থাকে কোথায়? আমাদের চোখের পেছনে। এথময়েড থাকে আমাদের 2 চোখের মাঝখানে। এই যে আমাদের চোখের পেছনে থাকে স্ফেনয়েড অস্থি, 2 চোখের মাঝখানে এই জায়গাটায় থাকে একটা অস্থি, তার নাম এথময়েড অস্থি। তাহলে এথময়েড সাইনাসটা থাকে 2 চোখের মাঝে। আর ম্যাক্সিলারিটা আমাদের সবচেয়ে বড় হয়, এবং ম্যাক্সিলারি সাইনাসটা আমাদের কোথায় থাকে? ম্যাক্সিলারি সাইনাসটা থাকে আমাদের এই যে আমাদের ঊর্ধ্ব চোয়াল আছে না, এই ঊর্ধ্ব চোয়ালে থাকে। এই যে আমাদের এই যে এই দাঁতগুলা কোন অস্থিতে? ম্যাক্সিলারি অস্থিতে। এই ম্যাক্সিলারি অস্থির মধ্যে এই যে এখানে একটা সাইনাস থাকে, ম্যাক্সিলারি সাইনাস। তার মানে ম্যাক্সিলারি সাইনাস মানে কি? আমাদের ঊর্ধ্ব চোয়ালে, ঠিক আছে? তাহলে এই জায়গায় এই সাইনাসগুলো আমাদের থাকে। তো আমাদের এই 4টা সাইনাসের অবস্থান আমরা জানলাম, যে আমাদের এখানে ফ্রন্টাল সাইনাস, চোখের পেছনে আমাদের স্ফেনয়েড, 2 চোখের মাঝখানে আমাদের এথময়েড, আর এই জায়গাটা আমাদের কি সাইনাস? এই জায়গাটা আমাদের এই ম্যাক্সিলারি সাইনাস। তো এই 4 ধরনের আমাদের সাইনাস আছে। তো এই সাইনাসে আমার বাতাস থাকার কথা। এই সাইনাসে আমার কি থাকার কথা? এই সাইনাসে আমার বাতাস থাকার কথা। নিজের ফেসে নিজে আঁকাটাকি করেও যদি তোমাদের একটু মনে থাকে, তো এই সাইনাসগুলো আমাদের বাতাস থাকার কথা না? সাইনাসে
যদি বাতাসের বদলে তরল পদার্থ থাকে, বাতাসের বদলে কি থাকে? তরল পদার্থ থাকে। আমার বাতাসের জায়গায় তরল পদার্থ আছে এবং তা ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক দিয়ে আক্রান্ত, যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক সেই তরল পদার্থটাকে আক্রমণ করলো, আক্রান্ত হওয়ার ফলে সাইনাসের, যে আমাদের ধরো সাইনাসটা এরকম, ওইটা মিনিট, সাইনাস যেমনই হোক, সাইনাসের ভেতর তো এরকম একটা সাইনাস আছে, এই সাইনাসের ভেতরের যে স্তরটা আছে, ভেতরের স্তরটাকে আমরা কি বলি? সাইনাসের এরকম একটা স্তর থাকে যেটাকে বলে মিউকাস স্তর। সাইনাসের ভেতরে একটা স্তর লেয়ার থাকে, তাকে আমি কি বলি? মিউকাস স্তর। তো এই সাইনাসের যে মিউকাস স্তর রয়েছে বা মিউকাস ঝিল্লি রয়েছে, সেই সাইনাসের মিউকাস ঝিল্লিতে যদি আমাদের প্রদাহ সৃষ্টি হয়, তখন তাকে সাইনোসাইটিস বলে। তাহলে কি সাইনোসাইটিস মানে কি? যে আমাদের এই জায়গাটায় আমাদের বাতাস থাকার কথা, বাতাসের বদলে আমাদের এখানে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক এই কোনো কিছু দ্বারা আক্রান্ত হলে, এই স্টিকার দিয়ে নাচানাচি করবা না কমেন্টে। তো যখন আমাদের হচ্ছে যে এই ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তখন হচ্ছে আমাদের সাইনাসের ভেতরে যে মিউকাস ঝিল্লি আছে, সেই মিউকাস ঝিল্লিতে প্রদাহ সৃষ্টি হয় বা ইনফ্ল্যামেশন হয়। প্রদাহ ইংরেজি কি? প্রদাহ ইংরেজি হচ্ছে ইনফ্ল্যামেশন। সো যখন ইনফ্ল্যামেশন ক্রিয়েট হয়, তখন সেইটাকে আমরা বলি কি? সাইনোসাইটিস বলি। সো সাইনোসাইটিস হচ্ছে তরল পদার্থ থাকে বা তরল পদার্থ জমা হয়, জমা হয়, তখন আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক দিয়ে আক্রান্ত হওয়ার ফলে সাইনাসের মিউকাস ঝিল্লিতে প্রদাহ সৃষ্টি হয়, তাকে আমরা সাইনোসাইটিস বলি। সো এই যে সাইনোসাইটিস রয়েছে, এখানে কোন ভাইরাস আক্রমণ করতে পারে? ভাইরাসের মধ্যে একটা ভাইরাসের নাম আছে রেসপাইরেটরি সিনসাইট্রিয়াল ভাইরাস, RSV। তারপর হচ্ছে মেটা নিউমো ভাইরাস। এই দুইটা ভাইরাসের কথা বলা আছে, রেসপিরেটরি সিনসাইট্রিয়াল ভাইরাস আর মেটা নিউমো ভাইরাস। আর ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আর হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এই দুইটা ব্যাকটেরিয়ার কথা বলা আছে। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আর হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এই দুইটা ব্যাকটেরিয়া আমাদের কি এই হচ্ছে যে সাইনোসাইটোসিসের জন্য দায়ী। এরা মানে মেইনলি এরা সাইনোসাইটোসিস ঘটায়। তো এই যে আমাদের সাইনোসাইটিস রয়েছে, সাইনোসাইটিস আমাদের এটা দুই প্রকার। একটাকে আমরা বলি অ্যাকিউট আর একটাকে আমরা বলি ক্রনিক। অ্যাকিউট মানে রিসেন্ট। কোনো সাইনোসাইটিস যদি আমাদের 2 to 8 উইক থাকে, তখন তাকে আমরা বলি অ্যাকিউট। আর মোর দেন 8 উইক যদি হয়ে যায়, তখন তাকে আমরা বলি ক্রনিক। যে সাইনোসাইটিস আমাদের প্রায় কি জফ হয়, কি বললা? কিসের জফ? মিথি কিসের কথা বলছো?
ফানজাইগুলোর মধ্যে মেইনলি আমরা ক্যান্ডিডার কথা বলি, ক্যান্ডিডা ছাড়া এছাড়া অন্য কোনো ফাঙ্গাস সেভাবে আমাদের সাইনোসাইটিস ওটাইটিস ঘটাতে পারে না। ফাঙ্গাসের মধ্যে আমরা ক্যান্ডিডার কথা বলি। ফাঙ্গাসের নাম যদি লিখতে চাও ক্যান্ডিডার নাম লেখো, নিচে দেখা যাচ্ছে ফাঙ্গাস ক্যান্ডিডা। ও জমা, জফা না, এটা জমা। যে তরল পদার্থ যখন এই জায়গায় জমা হয়, জমা হলেই তো ভাইরাস ব্যাকটেরিয়া এখানে আক্রমণ করবে না। ওকে, এবার আসলে সাইনোসাইটিসের কারণগুলো আমরা জানবো যে কোন কোন কারণে আমাদের সাইনোসাইটিস হয়। ওকে, তাহলে এতটুকু আমাদের লেখা শেষ। এবার আমরা সাইনোসাইটিসের কারণগুলো জানবো। সাইনোসাইটিসের কারণের মধ্যে 1 নম্বর কারণ আসি। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ। যেগুলোর নাম আমরা অলরেডি লিখে ফেলেছি। ভাইরাস ব্যাকটেরিয়া বা কোনো ছত্রাকের আক্রমণে হতে পারে। কলম তো সেদিন কে জানি নিল একটা, কলমের তো ব্যবহার দেখতেছি না তো আপাতত। সাফা এই 12টা বাজে নাস্তা করার হচ্ছে ছুটি যাচ্ছে। ভেরি গুড। ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণের কারণে আমাদের হতে পারে। তারপর হচ্ছে যে নাকের অ্যালার্জি, না নর্মালি অ্যালার্জির কারণে। অ্যালার্জির কারণে হতে পারে। অ্যালার্জির কারণে কি হয় যে আমাদের এই যে নাকের যে রিজিয়নগুলো রয়েছে, নাকের যে অংশগুলো আছে, এই জায়গাগুলোয় যদি কোনো অ্যালার্জেন যায়, অ্যালার্জেন আমরা তাদের বলি যে অ্যালার্জি সৃষ্টি করে, তো এই জায়গাটা প্রদাহ হয়। যখন প্রদাহ হয় তখন এই জায়গার সেলগুলো ফুলে যায়। প্রদাহ হলে কী হয় যে প্রদাহের একটা লক্ষণ, আমরা 5টা লক্ষণ বলি প্রদাহে, তার মধ্যে একটা জায়গা হচ্ছে ফুলে যাওয়া। সেই জায়গাগুলো ফুলে যায়। যখন ফুলে যায় তখন কিন্তু হয় কি যে সাইনাস যে রয়েছে আমাদের, এই যে সাইনাস, এইটা ধরো একটা সাইনাস, এই সাইনাসটার মধ্যে কিন্তু সাইনাসটা একটা নালি দিয়ে উন্মুক্ত হয়, যে এই জায়গা দিয়ে কিছু তরল ঢোকে আবার কিছু তরল বের হয় অলওয়েজ। তো আমাদের যখন অ্যালার্জি হয়, অ্যালার্জির কারণে জায়গাগুলো যখন ফুলে যায় তখন এই সাইনাসগুলোর গহ্বরগুলো আটকে যায়, গহ্বর রুদ্ধ হয়ে যায়। তো গহ্বর আটকে গেলে কী হবে, এখান দিয়ে আমাদের পানি ঢুকতে পারছে, বাট পানি যেগুলো ঢুকছে সেগুলো আর বের হতে পারে না। দ্যাট মিনস পানি এই জায়গায় আটকে গেছে। সেই আটকে যাওয়া পানিতে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। কারণ বলতে পারে ভাইয়া এই জায়গা তো বন্ধ হয়ে গেছে, ভাইরাস ব্যাকটেরিয়া কীভাবে যাবে? বন্ধ হয়েছে, পানি আদান প্রদান হতে পারছে না, বা পানি আদান প্রদানের পরিমাণটা কমে গেছে। বাট ভাইরাস ব্যাকটেরিয়া তো অনেক ছোট জিনিস, এটা তো ঢুকতেই পারে এই জায়গা দিয়ে। শোনো, সকাল 12টা বাজে যদি কেউ না খাও তাহলে তো এটা তোমাদের সমস্যা। ঘুম থেকে ওঠা উচিত, তা তো লেট করে না প্রথম কথা, প্লাস ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া করা উচিত। সো খাওয়া দাওয়া যদি না করো তাহলে কি আর অসুস্থ হবে? যে জে এম প্রমা বলে সে স্টার্ভিং, এখন স্টার্ভিংও করবে আবার অসুস্থও হইতে চাইবে না। দুইটা কি একসাথে হয়? দুইটা তো একসাথে হয় না। স্টার্ভিং করবা, অসুস্থও হবে, এটাই নিয়ম দুনিয়ার, না? তো আমাদের অ্যালার্জির কারণে হতে পারে। নাকে যদি পলিপ হয়, পলিপ হলে, পলিপ মানে হচ্ছে মাংস বৃদ্ধি পাওয়া। পলিপ মানে কি? মাংস বৃদ্ধি পাওয়া। আমাদের নাকের কোথাও যদি মাংস বৃদ্ধি পায়
তখন আমাদের সাইনোসাইটিস হতে পারে। চিত্রটা বললাম আমাদের এটা একটা সাইনাস, এটা একটা সাইনাস। এই সাইনাসটার গহ্বর থেকে, সাইনাস থেকে এরকম একটা নালী আছে, নালী বের হয়ে আমাদের নাসিকা গহ্বরে, নাসা গহ্বরে একটা জায়গায় উন্মুক্ত হয়। এই নালীটার কাজ হচ্ছে এখান দিয়ে কিছু পানি ভেতরে যাবে, আবার কিছু পানি এখান দিয়ে ভেতরে বের হবে, মানে এই জায়গাটা পরিষ্কার রাখার জন্য কিছু এটা দিয়ে ভেতরে ঢোকে আবার বের হয়, ভেতরে ঢোকে বের হয়, এরকম সবসময় হচ্ছে। তো আমাদের যখন অ্যালার্জি হবে বা আমাদের নাকে কোনো পলিপ থাকবে বা আমাদের নাকের হাড় বাঁকা থাকবে, তখন কি হয়, এই যে সাইনাসের যে রাস্তাটা যাওয়ার যে রাস্তাটা, এটা বন্ধ হয়ে যায় বা এটা ছোট হয়ে যায়, যে এই জায়গার মাংসগুলো ফুলে এই সাইনাসের যে গহ্বরটা আছে বা এই সাইনাসের যে নালীটা আছে, সাইনাস নালী, সেই নালীর যাত্রাপথটাকে ব্লক করে দেয়। ব্লক করে দিলে কি হবে, যে কিছু পানি বা ওয়াটার এখানে ঢুকছিল সেগুলো আর বের হতে পারছে না, আটকে গেছে, এই জায়গায় জমাট বেঁধে গেছে। এগুলো যখন আটকে যাবে বা জমাট বেঁধে যাবে, তখন আমাদের যে ঝামেলা হবে, এই জায়গাগুলোয় গিয়ে পানি পাইলে ভাইরাস ব্যাকটেরিয়া এই জায়গাগুলোকে আক্রমণ করবে, আক্রমণ করে এই জায়গার যে মিউকাস আছে, মিউকাসে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করবে, এটাকে আমরা বলি সাইনোসাইটিস। বুঝতে পেরেছো? এবার বুঝছো যে অ্যালার্জির মাধ্যমে কীভাবে হয়। অ্যালার্জি মানেই হচ্ছে যে কোন যে একটা জায়গায় ফুলে যাওয়া, প্রদাহ হলেই কী হয়, অ্যালার্জি বা প্রদাহের কারণে আমাদের নাকের যে মিউকাস ঝিল্লিগুলো আছে তারা ফুলে যাবে, আমাদের নাকের যে মিউকাস সেলগুলো আছে তারা ফুলে যাবে। অ্যালার্জির কারণে দেখা যায় আমাদের ইনফ্লামেশনের একটা সাইন হচ্ছে ফুলে যাওয়া। এবার বুঝতে পারছো ব্যাপারটা? এবার বুঝেছো? ওকে। তারপর নাকের হাড় বাঁকা থাকলেও এই সমস্যা হয়। তারপর দাঁতের ইনফেকশন, দাঁতের ইনফেকশন থেকে কিভাবে ছড়ায় খেয়াল করো, আমাদের এই যে ঊর্ধ্বচোয়ালে যে দাঁতগুলো আছে, এই ঊর্ধ্বচোয়ালের দাঁতগুলোর সাথে আমাদের ম্যাক্সিলা বোনযুক্ত, ম্যাক্সিলা বোনের সাথে আমাদের ম্যাক্সিলাই সাইনাস যুক্ত। তো ঊর্ধ্বচোয়ালের দাঁতে কোনো সংক্রমণ হলো, দাঁতে কোনো ইনফেকশন হলো, সেই দাঁতের ইনফেকশন সরাসরি আমাদের কি এই ম্যাক্সিলাই সাইনাসে চলে যেতে পারে না। তো এই দাঁতের ইনফেকশন থেকে তাহলে আমাদের কোন সাইনোসাইটিস হয়, এটা থেকে আমাদের মেইনলি ম্যাক্সিলারি সাইনোসাইটিস হয়। তো ধরো তুমি দাঁত উঠাইছো, অনেক সময় উপরের দাঁত উঠানোর পর সাইনোসাইটিস দেখা যায়, যে দাঁত উঠাইলে এই জায়গায় দেখা যায় দাঁতের ইনফেকশনটা উপরে চলে যায় অনেক সময়। তো দাঁত উঠালে আমাদের কোন ধরনের সাইনোসাইটিস দেখা দিতে পারে, দাঁত উঠানোর পর হঠাৎ করে ব্যথা, তাহলে কি কোন ধরনের সাইনোসাইটিস হতে পারে, ম্যাক্সিলারি সাইনোসাইটিস হতে পারে দাঁত উঠালে। কারণ কি দাঁতের সাথে আমাদের কে জড়িত, দাঁতের সাথে আমাদের ম্যাক্সিলা জড়িত, আর ম্যাক্সিলার ভেতর সাইনাস আছে, ম্যান্ডিবুলের ভেতর তো আমাদের কোনো সাইনাস নেই, সো ম্যান্ডিবুলার সাইনোসাইটিস তো আমরা দেখতে পাবো না। তারপর হচ্ছে 6 নম্বরের যে পয়েন্টটা, দুইটা রোগের কথা বলা আছে, অ্যালার্জিক হে ফিভার, হে 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 আচ্ছা, অ্যালার্জিক হে ফিভার বা এটাকে আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস। তো আমাদের এই সাধারণ সর্দি জ্বর এগুলা হয় রাইনো ভাইরাস দ্বারা, আমাদের যে সাধারণ সর্দি জ্বর সেগুলো হয় রাইনো ভাইরাস দ্বারা, সেজন্য এই সাধারণ সর্দি জ্বরের কারণে যে ইনফ্লামেশনগুলো হয় এগুলাকে বলে আমরা রাইনাইটিস বলি, এবং অবশ্যই এটা অ্যালার্জিক কারণে হয়, এটাকে বলি অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জিক হে ফিভার। এখানে আমাদের জ্বর থাকে প্লাস সাথে হচ্ছে আমাদের শ্বাসনালীতে প্রদাহ থাকে, শ্বাস নিতে কিছুটা কষ্ট হয় এবং হচ্ছে আমাদের ঠান্ডা লেগে থাকে, এটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলি। এখানে যেহেতু অ্যালার্জি হয়, সো মেকানিজম আমাদের সেম, অ্যালার্জি হওয়ার কারণে আমাদের ফুলে গিয়ে এই সাইনাসের যে পথগুলো বা ওপেনিংগুলো আছে সেগুলোকে রুদ্ধ করে দেয়। আরেকটা রোগের কথা বলা আছে আমাদের সিস্টিক ফাইব্রোসিস, আরেকটা রোগের কথা বলা আছে কি সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিসটা একটা জেনেটিক্যাল ডিজিজ। সিস্টিক ফাইব্রোসিসটা কী ধরনের একটা ডিজিজ, আমাদের একটা জেনেটিক্যাল ডিজিজ, যেই ডিজিজের কারণে আমাদের থিক মিউকাস প্রডিউস হয়, জেনেটিক্যাল ডিজিজ উইচ প্রডিউস থিক মিউকাস, থিক মিউকাস। যে আমাদের
আমরা জানি যে আমাদের এই পুরো নাসাপথে গবলেট সেল আছে। কি রয়েছে? গবলেট সেল। গবলেট সেল, গবলেট সেলের কাজ কি? মিউকাস ক্ষরণ করা। কি ক্ষরণ করা? মিউকাস ক্ষরণ করা। তো এখন ও কি করলো? মিউকাস ক্ষরণ করলো, বাট সেই মিউকাসটা অনেক আঠালো মিউকাস হলো। যদি আঠালো মিউকাস হয় তাহলে পুরো জায়গাটা আঠালো আঠালো থাকবে। এই সাইনাসের ভেতরেও তো আমাদের এই গবলেট সেল কিছুটা রয়েছে, এখানেও কিছু মিউকাস ক্ষরণ হয়। সেখানে আঠালো মিউকাস যদি ক্ষরণ হয়, আঠালো মিউকাস এই পথ দিয়ে আসতে গিয়ে আটকায় যেতে পারে না, আটকায় গেলে এই পথ বন্ধ, পরে এই পুরা সাইনাস আঠালো মিউকাস দিয়ে ভরে যায়। সো এই আঠালো মিউকাস হলে, থকথকে আঠালো মিউকাস, সেখানে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ বেশি করবে, সাইনোসাইটিসও বেশি হবে। তো এই ডিজিজটাকে আমরা কি বলি? এই ডিজিজটাকে বলি আমরা যে সিস্টিক ফাইব্রোসিস। এছাড়াও আমাদের হচ্ছে যারা অপুষ্টিতে ভোগে, মানে যারা খাবার দাবার ঠিকমতো করে না, তাদের সাইনোসাইটিস হয়। অপুষ্টিতে যারা ভোগে, যাদের দেহের প্রতিরক্ষা তন্ত্র দুর্বল। সো অপুষ্টিতে ভুগলে আসলে কী হয়? আলটিমেটলি আমাদের প্রতিরক্ষা সিস্টেম দুর্বল হয়ে যায়, বডির ইমিউনিটি কমে যায়। যারা খাবার দাবার খায় না, দেখবা যারা খাবার দাবার খায় না তারা অসুস্থ হয় বেশি। কারণ কি? খাবার দাবার খাচ্ছে না, বডি ইমিউনিটি কম। ইমিউনিটি কম হলে তো রোগ শোক বেশি হবে। তো যাদের প্রতিরক্ষা ক্ষমতা দুর্বল, তো প্রতিরক্ষা ক্ষমতা দুর্বল হলে তো আমাদের এই জিনিসটা হবেই, যে আমাদের সাইনোসাইটিস হবে। যে সব রোগই হবে, তাদের সকল রোগের জন্য তারা হচ্ছে যে সকল রোগের তারা পোষক। তারপর হচ্ছে যে অ্যাজমা, দীর্ঘস্থায়ী অ্যাজমা যাদের আছে, দীর্ঘস্থায়ী অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আমরা দেখি সিস্টিক ফাইব্রোসিস। এর নাম সিস্টিক ফাইব্রোসিস হওয়ার কারণটা কি? এইটা হচ্ছে যে আমাদের সিস্টিক কথাটা আসছে সিস্ট থেকে। সিস্টিক কথাটা কোথা থেকে আসছে? সিস্টিক কথাটা আসছে সিস্ট থেকে। সিস্ট, সিস্ট মানে হচ্ছে কোনো পানিযুক্ত কোনো থলি। সিস্ট মানে কোনো পানিযুক্ত থলি। তো দেখা যায় সিস্টিক ফাইব্রোসিস আমাদের লিভারের মধ্যে পানিযুক্ত থলি তৈরি হয়, যেখানে পানির জায়গায় মিউকাস থাকে। আর ফাইব্রোসিস বলার কারণ এই সিস্টটা যখন ফেটে যায়, এই পানিযুক্ত থলিটা যখন ফেটে যাবে, ফেটে যাওয়ার পর সে জায়গায় আমাদের কোলাজেন জমা হয়। কোলাজেন জমা হয় বলে এটাকে আমরা বলি সিস্টিক ফাইব্রোসিস বলি। এই সিস্টিক ফাইব্রোসিসটা আমাদের থিক মিউকাস ক্ষরণ করে, থিক মানে আঠালো মিউকাস ক্ষরণ করে। তো ফলে কি হয়? আমাদের এই যে পথটা রয়েছে, সাইনাসের যে পথ রয়েছে, এই সাইনাসের ভেতরে তো আমাদের মিউকাস ক্ষরণ হয়। তো এই সাইনাসের ভেতরেও ধরো ঠিক আঠালো ঘন মিউকাস ক্ষরণ হচ্ছে। এই ঘন মিউকাসটা এই জায়গা দিয়ে যখন বের হতে যাবে, এই রাস্তাটা যেহেতু সরু, এই ঘন মিউকাসগুলো কি করবে? এই রাস্তাটা অফ করে দিবে। অফ করে দেওয়ার ফলে এই জায়গাটায় আমাদের পুরো আঠালো মিউকাস দিয়ে ভরে যাবে, এবং হচ্ছে তখন এখানে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ বেশি হবে, এবং এখানে আমাদের সাইনোসাইটোসিস দেখা যাবে। যারা ডায়েট করে, ব্যালেন্স ডায়েট খেলে তো অপুষ্টি হবে না, প্রোটিন খাইতে হবে ঠিকঠাক মতো। ব্যালেন্স ডায়েট করলে তো অপুষ্টি হবে না, ঠিকঠাক না খেলে তো অপুষ্টি হবেই। তো দীর্ঘস্থায়ী অ্যাজমা রোগীদের ক্ষেত্রেও দেখা যায়। তারপর যারা হচ্ছে তোমার যে কোনো অ্যালার্জেনের প্রভাবে, যে কোনো অ্যালার্জেনের প্রভাবে, অ্যালার্জেন মানে যারা অ্যালার্জি সৃষ্টি করে, তাদের প্রভাবে আমাদের হচ্ছে সাইনোসাইটিস হতে পারে। আরেকটা কথা বলা হয় ইউস্টেশিয়ান নালীর অস্বাভাবিক স্ফীতি হলে, ইউস্টেশিয়ান নালীর অস্বাভাবিক স্ফীতি। ইউস্টেশিয়ান নালীর অস্বাভাবিক স্ফীতি আসলে কি? ইউস্টেশিয়ান নালীটা আসলে কি? খাবার কম না, কিটো ডায়েট করলে দেখা যায় অনেকের চুল পড়ে যায়। আচ্ছা, ইউস্টেশিয়ান নালী হচ্ছে আমাদের যে মধ্যকর্ণ আছে, আমাদের কানের যে মধ্য অংশ, এই মধ্যকর্ণ থেকে একটা নালী বের হয়। আমাদের মধ্যকর্ণ থেকে
তো এটা হচ্ছে আমাদের কানের তিনটা অস্থি, একটার নাম হচ্ছে ম্যালিয়াস, একটার নাম ইনকাস, একটার নাম স্টেপিস। এই কান থেকে নিচের দিকে একটা নালী বের হয়, সেই নালীটাকে আমরা বলি ইউএস্টেশিয়ান নালী। ইউএস্টেশিয়ান নালী। এই ইউএস্টেশিয়ান নালীটা যে জায়গায় উন্মুক্ত হয় সেই জায়গাটা, এই ইউএস্টেশিয়ান নালী উন্মুক্ত হয় একটা জায়গায়। এই যে জায়গাটায় উন্মুক্ত হয় ইউএস্টেশিয়ান নালী, সেই ইউএস্টেশিয়ান নালী যে জায়গায় উন্মুক্ত হয় সেখানে আমাদের অন্যান্য সাইনাসের যে নালীগুলো আছে, সাইনাসের নালিকাগুলোও উন্মুক্ত হয়। তো এটা ধরো আমাদের একটা সাইনাসের নালী, এটা ধরো আমাদের আরেকটা সাইনাসের নালী। তো ইউএস্টেশিয়ান নালীটা যে জায়গায় উন্মুক্ত হয় সেই জায়গায় আমাদের অন্যান্য সাইনাসের নালী উন্মুক্ত হয়। তো মেইনলি বলা হয় যে ইউএস্টেশিয়ান নালী যে জায়গায় উন্মুক্ত হয় সেই জায়গাটাকে ন্যাজোফ্যারিংস বলা হয়, নাসা গলবিল। তো কান নাক এই দুটার মাঝখানে একটা সংযোগ আছে, এই জন্য দেখবে নাক কান গলার ডাক্তার একজন হয়। তো এই যে আমাদের ইউএস্টেশিয়ান নালী, এই ইউএস্টেশিয়ান নালী ধরো অস্বাভাবিকভাবে ফুলে গেল। ইউএস্টেশিয়ান নালী যদি অস্বাভাবিক ফুলে যায়, ফুলে গেলে তাহলে কী করবে, তার আশেপাশে যে সাইনাসের যে নালিকা আছে সেই নালিকাকে অফ করে দিল না। তো এই ইউএস্টেশিয়ান নালী যদি অস্বাভাবিকভাবে স্ফীত হয়, কমেন্টে তোমরা কি গল্প করতেছো, আমি পড়াচ্ছি সেটার দিকে তো কেউ নজর দিচ্ছ না। মেহেদি, দীপ এদের তো ভালো মার্কস পাইতে দেখা যায় না, সারাদিন কমেন্টের মধ্যে হচ্ছে কমেন্টবাজি করো। ভালো মতো হচ্ছে যে খেয়াল করো কি পড়াচ্ছি, যা পড়াচ্ছি তা ভালোভাবে খেয়াল করলেই তো এক্সামে মার্কসটাও তোমাদের আপগ্রেডেড হবে, এক্সামে মার্কসটাও তো ভালো আসবে। সো খালি কমেন্ট করতেছে একজন আরেকজন। তো এই যে দেখো আমাদের এই যে আমাদের যে নালীটা আছে, আমাদের এই ইউএস্টেশিয়ান নালী, এই ইউএস্টেশিয়ান নালিকাটা যদি হচ্ছে যে আমাদের বড় হয়ে যায়, তখন এর চারপাশে যে সাইনাস আছে এই সাইনাসের গহ্বর আমাদের কী হবে, সাইনাসের গহ্বর রুদ্ধ হয়ে যাবে, আটকে যাবে। গেলে এর ফলে আমাদের কী হচ্ছে, আমাদের সাইনাসগুলো বন্ধ হয়ে গেছে। সাইনাস বন্ধ হয়ে গেলে তখন আমাদের কী হওয়ার সম্ভাবনা থাকে, সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আমাদের সাইনোসাইটিস, আমরা বুঝতে পারলাম যে কোন কোন কারণে আমাদের সাইনোসাইটিস হয়। আমাদের একটা কারণ ছিল এই ইউএস্টেশিয়ান নালীর অস্বাভাবিক স্ফীতি। ওকে, তো এটুকু লেখা হয়েছে এবং বুঝছো কিনা, এ জায়গায় কিছু না বোঝাচ্ছে কিনা বলো। নাকের চারপাশে ব্যথা হলে কোন ধরনের সাইনাস হওয়ার সম্ভাবনা? নাকের চারপাশে ব্যথা হলে এখানে আমাদের এই নিচের দিকে যদি ব্যথা করে সেখানে ম্যাক্সিলারি সাইনোসাইটিস হওয়ার পসিবিলিটিস রয়েছে। এতটুকুর মধ্যে কিছু না বোঝা আছে কিনা বলো। ওকে, বাকিরা বুঝছো? ওকে, সাইনোসাইটিসের লক্ষণটা কি খেয়াল করো। সাইনোসাইটিসের লক্ষণটা হচ্ছে যে আমাদের সাইনোসাইটিসের লক্ষণ যদি আমি বলি, কালি কমে গেলে আমার লিখতে মন চায় না। আচ্ছা, সাইনোসাইটিসের লক্ষণ যদি আমি বলি তাহলে আমাদের প্রথম যে লক্ষণটা সাইনোসাইটিসের ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে মাথা ব্যথা থাকে। মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, মানে সাইনাসগুলোর অবস্থান যে জায়গায় সেই জায়গাগুলোয় ব্যথা করবে। যদি আমাদের ফ্রন্টাল সাইনাসে হয় তাহলে কি, ফ্রন্টাল সাইনাসের জায়গায় না মাথা ব্যথা হবে। যদি আমাদের স্ফেনয়েড সাইনাসে হয় তাহলে কোথায় ব্যথা হবে, চোখের পেছনে ব্যথা হবে। যদি আমাদের এথময়েড সাইনাসে হয় তখন কোথায় ব্যথা, দু চোখের মাঝে ব্যথা। আর যদি হচ্ছে আমাদের এই নাকের দুই পাশেও ব্যথা করতে পারে যদি ম্যাক্সিলারি সাইনাস আমাদের আক্রান্ত হয়। তো নাকের দুই পাশেও ব্যথা করতে পারে ম্যাক্সিলারি সাইনাসের কারণে, নাকের দুই পাশেও আমাদের ব্যথা করে। একটা পয়েন্ট আমি লিখলাম যে সাইনোসাইটিসের লক্ষণ হচ্ছে মাথা ভার লাগা বা মাথা ভার লাগা, এটা আমি লিখছি, বই নাই। বা মাথা ভার লাগা বা মাথা ভারী ভারী লাগা। আচ্ছা, মাথা ভারী ভারী লাগা, যে তোমার কাছে মনে হবে তোমার মাথার উপর ওজনযুক্ত কিছু আছে, যে মাথা খুব ভারী ভারী লাগতেছে। মস্তিষ্ক ওজন তুমি আগে বুঝতে না, এখন তুমি হঠাৎ করে মস্তিষ্ক ওজন বোঝা শুরু করলা, কারণটা কি? মাথা যে সাইনোসাইটিস হলে একটা লক্ষণ হচ্ছে মাথা ভারী ভারী লাগে। ভারী ভারী লাগার একটা কারণ কি?
নাকে কখন আমি বলছি এথময়েড অস্থি থাকে? কোন জন্মে আমি বলছি নাকের মধ্যে এথময়েড অস্থি থাকে? কি কও এসব? প্রচণ্ড মাথা ব্যথা করে কারণ কি এই যে এই জায়গায় ইনফ্ল্যামেশন হয় প্রচণ্ড। এটা থিওরি দাও, মাথা ভারী ভারী লাগার এটা থিওরি দাও। মাথার পেছনে ব্যথা হয়, মাথার পেছনে না, মাথা ব্যথা, মাথার পেছনে ব্যথা বলতে পার কি? আমি কখন এথময়েড বোন বলছি নাকের পাশে? দেখো ঘুমের চোখে কি দেখছো? এথময়েড থাকে দুই চোখের মাঝে, এথময়েড এই জায়গাটায় দুই চোখের মাঝে, এই যে দুই চোখের মাঝে এই জায়গাটা, এই যে এই জায়গা দুই চোখের মাঝের এই জায়গাটা। নাকের চারপাশে যদি ব্যথা হয়, এই যে নাকের চারপাশ বলতে দুই পাশ আর চারপাশের মধ্যে পার্থক্য কি, তাইলে এটা ম্যাক্সিলারি সাইনাসের ব্যথা। আচ্ছা ব্যাপারটা হচ্ছে দেখো আমাদের এই যে সাইনাসগুলো থাকে সেই সাইনাসগুলোর মধ্যে বাতাস থাকে, বাতাস থাকার দরকারটা কি? বাতাস থাকার ফলে আমাদের এই যে মস্তিষ্ক আছে এটা লাইটেনিং হয়, মস্তিষ্কটাকে হালকা লাগে, লাইট করে তোলে মস্তিষ্কটাকে। তো এখানে যদি কোনো কারণে আমাদের পানি জমে, পানি জমলে কী হবে? এই যে সাইনাসগুলো মস্তিষ্ককে যে হালকা করার যে ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটিটা থাকবে না। সো সাইনাসকে এই যে হালকা করার ক্যাপাবিলিটি নাই, সো আমরা মস্তিষ্কের ওজন বুঝতে পারবো, আমাদের মাথা ভারী ভারী লাগবে। তারপর হচ্ছে যে কোনো কিছু হইলেই তো আমাদের, এটা তো একটা সাইনোসাইটিস, আইটিস না, এটা একটা আইটিস বা ইনফ্লামেশন। যে কোনো ইনফ্লামেশন হলেই আমাদের সেখানে জ্বর আসে। তারপর হচ্ছে আমাদের নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে বাজে দুর্গন্ধ বের হয়। নাক দিয়ে আমাদের কি হয়? বাজে দুর্গন্ধ বের হয়, যে নাক বন্ধ হয়ে যায়, নাক দিয়ে বাজে দুর্গন্ধ বের হয়। কারণ আমাদের যে এই যে আমাদের মিউকাসগুলো ঠিকমতো কাজ করে না, নাকের যে ফাংশনিংটা রয়েছে, স্মেলিংয়ের যে ফাংশন এই থাকে না, এবং মিউকাস জমে থাকে, মিউকাসগুলো পচে যায়। এই ব্যাকটেরিয়ার কারণে, ভাইরাসের কারণে মিউকাসগুলো পচে সে জায়গা থেকে দুর্গন্ধ বের হয়। বাতাস থাকলে ব্রেনের ওয়েট কমে না, মানে এই জায়গায় যে বাতাস থাকে, এই বাতাস থাকার কারণে এই অস্থিগুলো আমাদের কি করে? পুরো জায়গাটাকে লাইটেনিং করে রাখে, হালকা করে রাখে। এই যে আমাদের এই অস্থিগুলো আছে, এই অস্থিগুলোর ভরও কম থাকে এবং হচ্ছে মস্তিষ্কের ওজনটা আমরা কম ফিল করি বাতাসের কারণে। মেকানিজম অফ অ্যাকশনটা কীভাবে কাজ করে? মস্তিষ্কের ওজন হালকা রাখতে আমাদের দুইটা মেকানিজম কাজ করে। একটা হচ্ছে আমাদের যে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকে মস্তিষ্কে, সেটা একটা মেকানিজম আমাদের মস্তিষ্ককে ভাসায় রাখে। আমাদের 1,500 মিলিগ্রাম মস্তিষ্ককে ওজন প্রায় 500 মিলিগ্রামে কনভার্ট করে ফেলে। আর এই যে আমাদের বাতাসগুলো থাকে, সেই বাতাসগুলোর কারণে আমরা ফিল করি না মস্তিষ্কের ওজনটা সেভাবে, এবং আমাদের যে অস্থিগুলো আছে সেগুলোর ওজনটাও আমরা ফিল করি না। এখন এটার মেকানিজম অফ অ্যাকশন কীভাবে কাজ করে সেটা খুব ভালো বিস্তারিত ব্যাখ্যা এখন দিতে পারবো না। আর বাতাস তো হালকা জিনিস একটা, তাই না? সো বাতাস যেহেতু হালকা, জায়গাটাও হালকা হবে। এখানে যখন আমাদের ফ্লুইড জমবে তখন জায়গাগুলোও ভারী হয়ে যাবে, বোনসগুলোও ভারী হয়ে যায় আমাদের। তো নাক দিয়ে আমাদের কি হয়? বাজে দুর্গন্ধ বের হয়। সো এগুলো আমাদের মোটামুটি লক্ষণ। এছাড়া আর কিছু লক্ষণ আছে, যে যেমন ঘ্রাণ শক্তি কমে যায়, নাকের যে আমাদের অলফ্যাক্টরি স্নায়ু আছে সেই অলফ্যাক্টরি স্নায়ুগুলো ঠিকভাবে কাজ করে না, ঘ্রাণ শক্তি কমে যায়। ঠিক আছে? তো এরকম লক্ষণগুলো আমাদের দেখা যায় সাইনোসাইটিসের ক্ষেত্রে। এবার আসো হচ্ছে
হ্যাঁ, কিছুটা প্লবতা ইফেক্ট কাজ করে বলা যায়। এবার আসো সাইনোসাইটিসের চিকিৎসা। সাইনোসাইটিসের চিকিৎসা কি কি করব? তো সাইনোসাইটিসের অনেকগুলো চিকিৎসা আছে। আমি নর্মালি সাইনোসাইটিসের যে চিকিৎসাটা করতে বলি সবাইকে, মানে আমি যদিও ডাক্তার এখনও হই নাই, বাট আমি আমার নলেজ থেকে যে ট্রিটমেন্টটা সবাইকে দিতে বলি বা সাইনোসাইটিস হলে যেটা বলতে বলি, যে একটা গরম পানির ভাপ, মানে গরম পানি হচ্ছে সেটার মধ্যে একটা কাপড় দিয়ে রাখলে ওই যে ধোয়াটায় কাপড়টাও গরম হয়ে যায়, বা গরম পানির মধ্যে কাপড়টা রেখে চাপ দিয়ে কাপড়টাকে গরম করে কাপড়গুলোকে এই জায়গাগুলায়, যে জায়গাগুলো আমাদের সাইনাস আছে, সাইনাসের জায়গাগুলোয় কাপড়গুলোকে ধরে রাখলে, ধরো গরম জায়গা যদি ধরে রাখো তাহলে এই সাইনাসের ভিতরে মিউকাসগুলো জমে আছে। মিউকাস তো একটা তরল পদার্থ, তাই না? তো এটা জমে গেছে। তো এখন যদি তুমি এই জায়গায় গরম ধরো তাহলে কী হবে, মিউকাসটা কি গরমের কারণে একটু তরল, এই যে তাপটা যখন এখানে যাবে তখন কি মিউকাসটা একটু তরল হবে না? সো মিউকাসটা তরল হয়ে আমাদের এই যে আঠালো মিউকাসটা যে আটকে রয়েছে বা যে তরলটা এখানে জমে আছে সেই তরলটা একটু নিচে নামবে। সো এখানে দিলে, গরম ভাপ দিলে একটু ভালো ফিল হয়। সো আমাদের এই জায়গাগুলো একটু গরম ভাপ দিতে দেওয়া যায়। তারপর যেটা করা যায় যে আমাদের মেন্থল আছে না, মেন্থল, একটা গরম পানির ভেতর মেন্থল দিয়ে তারপর সেই গরম পানির ভাপ নেওয়া যায়, মানে ধোঁয়াটা ভেতরে নেওয়া যায়। ধোঁয়াটা নিলে কী হয়, মেন্থলটা আমাদের এই যে অ্যালার্জি যে হয়েছে আমাদের যে অ্যালার্জিক রাইনাইটিস যদি হয় বা অ্যালার্জির প্রভাবে যদি হয়, সেই অ্যালার্জির প্রভাবটা মেন্থলটা সুদেনিং করে, জায়গাটাকে অ্যালার্জির প্রভাবটাকে কমিয়ে দেয়। সো মেন্থল স্প্রে করা যায়। তারপর নাকের ভেতর সজোরে পানি দেওয়া যায়। নাকের ভেতরে সজোরে পানি দিলে কি হয়, যে জায়গাগুলো আটকে রয়েছে, আঠালো হয়ে আছে, পানির প্রভাবে সেই আঠালো জায়গাগুলো ভেঙে রাস্তাটা ওপেন হয়ে যেতে পারে। তো এরকম কিছু প্রসিডিউর আমরা ফলো করতে পারি। তাহলে এক নম্বরে হচ্ছে যে এই জায়গাগুলোয় গরম ভাপ দিতে পারি, আমরা এই জায়গাগুলোয় গরম ভাপ দিতে পারি মেন্থল দিয়ে। সেই মেন্থলের যে ভাপটা, ধোঁয়াটা আছে, সেটা ভেতরে নিতে পারি, নিলে হচ্ছে আমাদের জায়গাটা সুদেনিং হবে। তারপর আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে সজোরে নাকের ভেতর পানি দিতে পারি, হাই ফ্লো ওয়াটার নাকের ভেতর দেওয়া যায়। তো এই কাজগুলো আমরা নর্মালি করতে পারি। এছাড়া আমরা কিছু ওষুধ খেতে পারি। ধরো আমরা যখন ব্যথা হয় কোনো জায়গা, ব্যথা হচ্ছে যেহেতু মাথা ব্যথা করতেছে, সো ফর দ্যাট আমরা প্যারাসিটামল খেতে পারি, বা জ্বর সেজন্য আমরা প্যারাসিটামল খেতে পারি। এবং ডাক্তার দেখিয়ে, যেহেতু এটা ভাইরাস বা ব্যাকটেরিয়া আক্রমণে হতে পারে, ডাক্তার দেখিয়ে আমরা অ্যান্টিবায়োটিক খেতে পারি ডাক্তারের পরামর্শ মতে। আর আমাদের যেহেতু এখানে অ্যালার্জি ক্রিয়েট হচ্ছে, আমরা এখানে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধগুলো খেতে পারি। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ হচ্ছে বাংলাদেশে এখন সবচেয়ে প্রচলিত অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ হচ্ছে ফেক্সো 120, ফেক্সো 120, ফেক্সোফেনান্ড্রিন, নানা নামে পাওয়া যায়। সো ফেক্সোফেনান্ড্রিন খেতে পারো, সেই ওষুধটা খুবই ভালো, সেকেন্ড জেনারেশন অ্যান্টিহিস্টামিন ড্রাগ। অ্যান্টিহিস্টামিন বলতে আসলে কী বোঝায়? দেখো, আমাদের এই যে অ্যালার্জি যে হয় না, আমাদের অ্যালার্জি হওয়ার জন্য হিস্টামিন একটা দায়ী কেমিক্যাল সাবস্টেন্স। আমাদের যে অ্যালার্জি হয়, অ্যালার্জির জন্য দায়ী একটা কেমিক্যাল সাবস্টেন্সকে হিস্টামিন। হিস্টামিন আমাদের অ্যালার্জি তৈরি করে। তো আমি অ্যালার্জি আটকাতে চাচ্ছি, তাহলে যে ওষুধটা খাবো তার নাম কী হবে? অ্যান্টিহিস্টামিন। তো অ্যান্টিহিস্টামিন খাই, যেমন অ্যালাট্রল খাইতাম আমরা আগে, অ্যালাট্রল একটা অ্যান্টিহিস্টামিন। এখন অ্যালাট্রল খুব কম খায়, কারণ অ্যালাট্রলে ঘুম বেশি আসে, এই জন্য মানুষ এখন ফেক্সো খায়। ফেক্সোফেনান্ড্রিন নানা নামে পাওয়া যায়, কেমিক্যাল নাম দেখবা যে ফেক্সোফেনান্ড্রিন। সেই ফেক্সোফেনান্ড্রিনটা আমাদের একটা অ্যান্টিহিস্টামিন। তাহলে হিস্টামিন মানে যেটা আমাদের অ্যালার্জি ক্রিয়েট করে, এরকম একটা রাসায়নিক পদার্থ। সেই হিস্টামিন থেকে বাঁচতে আমি কী খাবো? অ্যান্টিহিস্টামিন খাবো। ঠিক আছে? ক্লাস্টার হেডেক এথময়েড সাইনাসে হয় না। ক্লাস্টার হেডেক যেটা, ওইটা এথময়েড সাইনাসে হয় না। সাইনোসাইটিসের হেডেক খুব স্পেসিফিক, এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর সাইনোসাইটিসের হেডেকটা বেশি থাকে, বা সাইনোসাইটিসের ব্যথা বেশি থাকে। সময় বাড়ার সাথে সাথে, রোদ যত বাড়ে, তাপমাত্রা বাড়ার সাথে সাথে কী হয়, এগুলো গলে গলে পড়তে থাকে। সো তখন ব্যথা কমতে থাকে। ক্লাস্টার হেডেক তো আমাদের নর্মাল হেডেক, সাইনোসাইটিসের কারণে ক্লাস্টার হেডেক হয় না, সাইনোসাইটিস জন্য স্পেসিফিকভাবে হেডেক হয়। ডেসফ্লোর কি অ্যান্টিহিস্টামিন? এখন আমি না কেমিক্যাল নাম না দেখে, জাস্ট কোম্পানির নাম দেখে বলতে পারবো না যে ডেসফ্লোর কি অ্যান্টিহিস্টামিন কিনা। ঠিক আছে? আর এই সাইনোসাইটিস হলে আমরা একটা, মানে চিকিৎসাগুলো তো বললাম মুখে, বই থেকে পড়ে দেখবে এগুলাই বলা আছে। আর এটার জন্য আমরা ডায়াগনোসিস করার জন্য
আমরা একটা এক্স রে করি সাইনোসাইটিসের ক্ষেত্রে, এটাকে আমরা বলি পিএনএস এক্স রে। পিএনএস এক্স রে মানে হচ্ছে প্যারানেজাল সাইনাস এক্স রে করবো আমরা। প্যারানেজাল সাইনাস এক্স রে করে এই সাইনোসাইটিসগুলো আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ, ডেজলোর অ্যান্টিহিস্টামিন হতে পারে, কেমিক্যাল নামটা দেখে আমাকে জানায়। এখন সাইনোসাইটিসের জটিলতাটা আসলে কি হতে পারে? সাইনোসাইটিস হলে আমাদের ঝামেলাটা কি? আমাদের নাকের জায়গাটা বন্ধ আছে, মাথা একটু ভারী ভারী লাগতেছে, এটা কি খুব বড় কোনো ঝামেলা? খুব বড় কোনো ঝামেলা না। সো এটা আমাদের খুবই ভালো একটা জিনিস না, যে হচ্ছে হোক কী হবে। বাট ব্যাপারটা হচ্ছে সাইনাসগুলো কই থাকে চিন্তা করে দেখো। ফ্রন্টাল বোন, ফ্রন্টাল বোনের ঠিক উপরে কি আছে? মস্তিষ্ক আছে। স্ফেনয়েড বোন, তার ঠিক উপরে মস্তিষ্ক, তার সামনে কি? চোখ। এথময়েড বোন, তার ঠিক উপরে মস্তিষ্ক, তার সামনে কি? তার দুই পাশে কি? চোখ। তারপর হচ্ছে আমাদের এই যে কি ম্যাক্সিলারি সাইনাস, তার ঠিক নিচে কি? দাঁত, দাঁতের ইনফেকশন হতে পারে। সো এই যে ভাইরাস বা ব্যাকটেরিয়া যেটা আমাদের ফ্রন্টাল সাইনাস করতে হয়, সেটা জাস্ট একটু উপরে যদি চলে যায়, আমাদের মস্তিষ্কে যদি চলে যায়, তাহলে তো শেষ, মস্তিষ্কে প্রদাহ তৈরি করবে। সেটা যদি আমাদের চোখে চলে আসে, তাহলে শেষ, চোখে সমস্যা করতে পারে। সো এই জন্য আমাদের সাইনোসাইটিসটা, হ্যাঁ, ডেসলোরাটিডিন অ্যান্টিহিস্টামিন। তো এই জন্য আমাদের কি হয়? এই জন্য আমাদের এই জটিলতাটা কি? এইটা যদি আমাদের এই ভাইরাস আর ব্যাকটেরিয়াটা যদি আমাদের কোনোভাবে মস্তিষ্কে চলে যায়, তখন আমাদের দুইটা জিনিস হতে পারে। একটাকে আমরা বলি মেনিনজাইটিস, আরেকটাকে আমরা বলি এনকেফালাইটিস। মেনিনজাইটিস, আরেকটাকে আমরা বলি এনকেফালাইটিস। মেনিনজাইটিস মানে আমাদের মস্তিষ্কের যে আবরণ মেনিনজেস, সেই মেনিনজেসের প্রদাহ, মস্তিষ্কের যে আবরণ, সেই আবরণ মেনিনজেসের প্রদাহকে আমরা বলি মেনিনজাইটিস। মেনিনজাইটিস কি? আমাদের মেনিনজেসের প্রদাহ। মেনিনজেস মানে কি? মেনিনজেস মানে হচ্ছে আমাদের মস্তিষ্কের আবরণ। আর এনকেফালাইটিস হচ্ছে আমাদের এই এনকেফালন মানে পুরো মস্তিষ্কের প্রদাহ, আমাদের যে সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই জায়গাগুলোকে যদি আক্রমণ করে, তখন তাকে আমরা এটাকে এনকেফালাইটিস বলি। এনকেফালাইটিস হচ্ছে আমাদের এই মস্তিষ্কের প্রদাহ, তাই না? মেনিনজেস ছাড়া বাকি জায়গায় যদি আমাদের প্রদাহ হয়, তখন তাকে আমরা বলি যে এনকেফালাইটিস। মস্তিষ্কের যে মস্তিষ্কের যে অংশগুলো আছে, তাদের যদি প্রদাহ হয়। আর আমাদের চোখে যদি যায়, চোখে গেলে আমাদের দুইটা জিনিস হতে পারে, অরবিটাল ও পেরিঅরবিটাল। পেরি মানে চারপাশ, পেরি মানে কি? চারপাশ, পেরি মানে চারপাশ। সেলুলাইটিস, অরবিটাল ও পেরিঅরবিটাল সেলুলাইটিস। সেলুলাইটিস এটাও একটা কোলাজেনাস ডিজিজ, যে আমাদের চোখ তো কোলাজেন দ্বারাই গঠিত। সেই কোলাজেন যেগুলো আছে, সেই কোলাজেনগুলো নষ্ট হয়ে যাবে, বা সেই কোলাজেনগুলো ইনফ্লামেশন হবে। সেলুলাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য কোলাজেন। সেলুলাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ কোলাজেন। আমাদের চোখ তো একটা কোলাজেনাস সাবস্টেন্স দ্বারা তৈরি। চোখের যে স্ক্লেরা রয়েছে, এটা একটা কোলাজেন গঠিত যৌগ। সেই কোলাজেনগুলো যখন ইনফ্লামেশন বা প্রদাহ হবে, তখন তাকে আমরা বলি অরবিটাল ও পেরি মানে চারপাশ। পেরি মানে কি? চারপাশ, মানে চোখের চারপাশে প্রদাহ হবে। পেরি মানে চারপাশ। এতটুকু বুঝছো কি না বলো? কিছু না বোঝা থাকলেও বলো। আর যাদের সাইনোসাইটিস থাকে, তাদের ক্ষেত্রে আমি স্ট্রংলি বলে দিই, ঠান্ডা কিছু খাওয়া যাবে না, ঠান্ডা লাগানো যাবে না। কারণ সাইনোসাইটিস যাদের হয়, তারা করে কি ইচ্ছা করে ঠান্ডা লাগায়। দুদিন পর পর ঠান্ডা লাগাবে আর কান্নাকাটি করবে, যা আমার সাইনোসাইটিস। সো ঠান্ডা কোনোভাবে লাগানো যাবে না, ঠান্ডা খাওয়া থেকে একদম শত হাত দূরে থাকতে হবে।
আচ্ছা, তো বাজে কয়টা? বাজে হচ্ছে যে আমাদের 1 ঘন্টা হয়ে গেছে। তো আমরা 5 মিনিটের একটা ব্রেক নিব আজকে, বেশি ব্রেক না, 5 মিনিটের একটা ব্রেক নাও তোমরা। তোমরা জাস্ট একটু চোখটা বন্ধ করে, চোখটা মানে 5 মিনিট একটু চোখ বন্ধ করে থাকো, তাহলে তোমাদের এই যে মানে লং টার্ম ক্লাস করার যে একটা জটিলতা সেটা একটু কমবে। সো একটু চোখ বন্ধ করে থাকো 5 মিনিট, আমরা 5 মিনিট পর স্টার্ট করি। হ্যাঁ, ইউস্টেশিয়ান নালী মধ্যকর্ণের অংশ, ইউস্টেশিয়ান নালী মধ্যকর্ণের অংশ। আচ্ছা, মস্তিষ্ক বানাম আজকেও ভুল হয়েছে, ঠিক করে নিও। হ্যাঁ, ইউস্টেশিয়ান নালীতে আমাদের মধ্যকর্ণের অংশ, আজকেও মস্তিষ্ক বানাম ভুল আছে, ঠিক করে নিও। মস্তিষ্ক বানাম ভুলও আমার মুদ্রা দোষ হয়ে গেছে। আইসক্রিমও বাদ, হ্যাঁ আইসক্রিমও তো ঠান্ডা জিনিস। রাদিয়া রাইসা, নাকের হাড় বাঁকা, ডাক্তার বলছে অপারেশন করতে। হ্যাঁ, নাকের হাড় যদি বেশি বাঁকা থাকে অপারেশন করা বেটার। অরবিট, অরবিট মানে চোখ, অরবিট মানে আমাদের চোখ থাকার জন্য যে জায়গাটা বা গহ্বর আছে তাকে আমরা বলি অরবিট বলি। অরবিট মানে অক্ষি কোটর, অরবিট মানে অক্ষি কোটর। সো এই যে আমরা 12:34 বাজে না, 12:40 ক্লাস শুরু করবো। আমাদের আর ক্লাস বেশি বাকি নেই। অটাইটিস মিডিয়া পড়াইতে একদমই ছোট। অটাইটিস মিডিয়া আমরা পড়বো, এক্সরে নিয়ে আমরা 5 মিনিট আলোচনা করবো, তারপর ক্লাস শেষ। আর আধা ঘন্টা লাগবে ক্লাস হইতে। ক্র্যাম্প, না না, ক্র্যাম্প মানে মাংসপেশি চাপ দেওয়া, খিচুনি ইংরেজি কনভালশন। মাসেল ক্র্যাম্প, ক্র্যাম্প মানে চাপ দেওয়া, মাংসপেশি সংকুচিত হয়ে যে ব্যথা সেটাকে বলে মাসেল ক্র্যাম্প। আর হচ্ছে যে মাংসপেশি সংকোচনের জন্য ব্যথা থাকে মাসেল ক্র্যাম্প বলা হয়। আর খিচুনি মানে কনভালশন। আচ্ছা, এখন আসা যাক আমাদের অটাইটিস মিডিয়া। জেএম প্রমা ডিনার করে ফেলছো? দেখো, অটাইটিস, অটাইটিস মানে কানের প্রদাহ, কানে যে কোনো প্রদাহ হলে তাকে আমরা অটাইটিস বলি। মিডিয়া মানে মধ্যকর্ণ। আমাদের কানের 3টা অংশ, আমাদের কানের কয়টা অংশ? 3টা অংশ। আমাদের কানের 3টা অংশ, একটাকে বলি আমরা হচ্ছে বহির্কর্ণ, একটাকে বলি আমরা মধ্যকর্ণ, একটাকে বলি অন্তকর্ণ। সো নর্মালি আমাদের কানের গঠন এরকম। ওকে, সো এটা নর্মালি আমাদের কানের গঠন। আমাদের কানের গঠনটা নর্মালি এমন হয় যে আমরা দেখতে পাই যে আমাদের এই যে অংশটাকে কানের পিনা বলে, এটা কর্ণকুহর, এটা হচ্ছে আমাদের টিম্প্যানিক টিউব, এটার নাম হচ্ছে কানের পিনা। এই জায়গাটার নাম হচ্ছে কর্ণকুহর, এটার নাম হচ্ছে আমাদের টিম্প্যানিক টিউব। তো এই যে অংশটা এটাকে আমরা বলি এক্সটার্নাল ইয়ার বা বহির্কর্ণ। মাঝে যে অংশ রয়েছে, মাঝে অংশের মধ্যে আমাদের রয়েছে ম্যালিয়াস, ইনকাস এবং হচ্ছে স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। আর এই যে টিউবটা, টিউবটার নাম হচ্ছে ইউস্টেশিয়ান টিউব। তো এই যে অংশটা এটা হচ্ছে আমাদের মধ্যকর্ণ, এটাকে আমাদের মিডল ইয়ার। তো এই যে মিডল এয়ার রয়েছে আমাদের, আর এটা হচ্ছে আমাদের ইন্টারনাল এয়ার। ইন্টারনাল এয়ারের বিবরণে যাচ্ছি না, ঠিক আছে। আমাদের এই যে মিডল এয়ার রয়েছে, এই মিডল এয়ারের কাজটা কি?
এই মিডল লেয়ারের কাজটা হচ্ছে যে আমাদের এই যে ইউস্টেশিয়ান টিউবের কাজটাকে আমাদের যে বাতাস বা ভাইব্রেশনটা প্রবেশ করে, এখানে ভাইব্রেশন প্রবেশ করে ভাইব্রেশনদের কাঁপায় কাঁপায় শব্দ অনুভূতি আসে, এখান দিয়ে অতিরিক্ত যে বাতাস আছে অতিরিক্ত বাতাস বের হয়ে যায়। সো ইউস্টেশিয়ান টিউবের কাজটাকে আমাদের অতিরিক্ত যে বাতাস আছে, অনেক লাউড একটা সাউন্ড শুনলেও সেখানে যে অতিরিক্ত কম্পনটা তৈরি হয় বা অতিরিক্ত যে ভাইব্রেশন ক্রিয়েট হয়, সেই অতিরিক্ত কম্পন বা ভাইব্রেশনটাকে এদিক দিয়ে পাস করে দেওয়া, মিনিমাইজ করা। সো এটা একটা ওপেনিং, তাই না? এটা একটা আমাদের ওপেনিং। সো এইটা দিয়েও দেখা যায় আমাদের তরল পদার্থ উপরের দিকে উঠে এই জায়গায় তরল পদার্থ মাঝে মাঝে জমা হয়। এটা উপরের দিকে উঠে এই জায়গায় তরল পদার্থ মাঝে মাঝে জমা হয়। এই তরল পদার্থ এই জায়গায় আমাদের মাঝে মাঝে তরল পদার্থ জমা হয়, আবার এই তরল পদার্থ এখান দিয়ে বের হয়ে যায়। এখন কোনো কারণে যদি এমন হয় যে এই গহ্বরটাকে আমি অফ করে দিছি, এই জায়গাটা দিয়ে আমরা আর কিছু বের হইতে দিচ্ছি না, বের হতে না দিলে কী হবে? সেম সিচুয়েশন, এই জায়গায় কোনো তরল পদার্থ জমা হয়ে সেটা ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে। ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে এই জায়গার যে মিউকাস ঝিল্লি আছে সেখানে প্রদাহ তৈরি হবে। সো মিউকাস ঝিল্লির প্রদাহ বলে আমরা সেটাকে কী বলবো? কানের প্রদাহ বলে অটাইটিস, এবং কানের মধ্যকর্ণে প্রদাহ, এই জন্য আমরা বলি অটাইটিস মিডিয়া বলি। ইনকাস ছবিকে আঁকছেন বা আঁকতেছেন, আমি মুছে দিব। আচ্ছা, অটাইটিস মিডিয়া আমাদের 3 টাইপের। অটাইটিস মিডিয়া আমাদের 3 প্রকার। এক নম্বর হচ্ছে অ্যাকিউট। অ্যাকিউট আমাদের 2 থেকে 4 সপ্তাহ। আমাদের ইয়ার ক্ষেত্রে কিন্তু, সাইনোসাইটিসের ক্ষেত্রে কিন্তু 2 থেকে 8 সপ্তাহ বলছি। কানের ক্ষেত্রে আমরা একটু আগেই বলি। ক্রনিক মানে হচ্ছে মোর দেন 4 উইক। আরেকটা আছে অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ নামটা আসছে অ্যাডহেশন থেকে। অ্যাডহেসিভ নামটা কোথা থেকে আসছে? অ্যাডহেশন থেকে নামটা আসছে। যে আমাদের কানের পর্দা যদি মধ্যকর্ণের কোনো স্থানে বা অস্থির সাথে আটকে যায়, যে অ্যাডহেসিভ, যে এই জায়গায় আমাদের ইনফ্লামেশনের কারণে কানের পর্দাটা কোনো অস্থির সাথে এসে লেগে গেছে, বা কানের পর্দাটা আমাদের মধ্যকর্ণের কোথাও এসে লেগে গেছে, অ্যাডহেশন হয়েছে, যে কানের পর্দা কোনো অস্থি বা মধ্যকর্ণের কোনো অস্থি বা স্থানের সাথে যদি লেগে যায়, তখন তাকে বলি আমরা অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ মানে অ্যাডহেশন মানে লেগে যাওয়া কোনো কিছুর সাথে। সো অ্যাডহেসিভ মানে হচ্ছে যে আমাদের এই কানের পর্দা যদি মধ্যকর্ণের কোনো অস্থি বা স্থানে লেগে যায়, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি অ্যাডহেসিভ অটাইটিস মিডিয়া। টিম্প্যানিক টিউব। আচ্ছা, এটা টিম্প্যানিক টিউব না স্যার, এটা টিম্প্যানিক পর্দা। সরি টিম্প্যানিক পর্দা, এটা টিম্প্যানিক মেমব্রেন। কর্ণকুহরকে তুমি টিম্প্যানিক টিউব বলতে পারো। কর্ণকুহর যেটা আছে সেটাকে তুমি টিম্প্যানিক টিউব বলতে পারো, বা এক্সটার্নাল অডিটরি মিটাস বলে না, সরি টিম্প্যানিক টিউব না, এটা টিম্প্যানিক পর্দা। আচ্ছা, ক্রনিক মানে দীর্ঘস্থায়ী, অ্যাকিউট মানে স্বল্পস্থায়ী। অ্যাকিউট মানে স্বল্পস্থায়ী, ক্রনিক মানে দীর্ঘস্থায়ী। তখন 45 জন লাইভে ছিল, এখন লাইভে মানুষ সংখ্যা কমে গেছে। থাক। আচ্ছা আসো। সো এখন আসা যাক আমাদের যে সাইনোসাইটিসের কারণ কি কি। অ্যাডহেসিভের কোনো ডে দেওয়া নেই, যদি লেগে যায় তাইলেই অ্যাডহেসিভ। মেনলি ক্রনিক থেকেই অ্যাডহেসিভ হয়। অটাইটিস মিডিয়ার কারণ
অটাইটিস মিডিয়ার কারণ কি কি কারণে অটাইটিস মিডিয়া হয় সেটা আমরা দেখব। এক নম্বর হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশন। কিছু ভাইরাসের কারণে হয়। ভাইরাসগুলো ঠিকঠাকই আছে, যে আমরা রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস পড়েছিলাম, সেই রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস রয়েছে, আর ম্যাটানিউমো ভাইরাস পড়ছিলাম, দুইটা ভাইরাস এখানেও বিদ্যমান রয়েছে, ম্যাটানিউমো ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কথা বলা হয়, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই তিনটার কারণে হয়। ব্যাকটেরিয়ার কারণে আগের নামগুলোই আছে আমাদের, ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে আমাদের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আগের জিনিস রয়েছে, স্ট্রেপ্টোকক্কাস। গরম লাগতেছে কেন হঠাৎ করে? তো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্টেফাইলোকক্কাস, কক্কাস গোলাকৃতি ব্যাকটেরিয়া, স্টেফাইলোকক্কাস অরিয়াস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে যে তোমার হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আছে, আরেকটা নাম আছে মরাকজেলা, কি জানি নাম একটা আছে, মরাকজেলা কি জানি একটা নাম আছে, মরাকজেলা। আরএস, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস, এর আগে লেখায় দিছিলাম, নাম কি জানি আছে, মরাকজেলা ক্যাটারালিস। আরেকটা নাম আছে হচ্ছে সিউডোমোনাস অ্যারিজিনোসা, মোনাস। আমি বলবো ভাইয়া এগুলা কি সব আমরা মুখস্থ করব? না, আপনাদের সব মুখস্থ করা লাগবে না, এগুলো জাস্ট একবার একটু দেখবেন, এই দেখতে ভাল লাগে এদেরকে, এই জন্য দেখবেন, ঠিক আছে? আর ফাঙ্গাসের মধ্যে ওই যে আমাদের ক্যান্ডিডা। দুই নম্বর কারণ, যে কোনো ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণ, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করলেই সেটা নাচতে নাচতে আমাদের কানে চলে যায়, ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ। টনসিলাইটিস থাকলে মানে কি হয়, এখানে টনসিলাইটিসটা কি একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের দিয়ে হয় না, সেই ব্যাকটেরিয়া ভাইরাস আমাদের কানে চলে যায়। তারপর হচ্ছে শিশুদের অ্যাডেনয়েড ফুলে গেলে, অ্যাডেনয়েডটা হচ্ছে একটা নেজাল টনসিল, অ্যাডেনয়েডটা কি একটা নেজাল টনসিল। বাচ্চাদের ক্ষেত্রে নাকের এই যে আমাদের এই পাশে এই দিক দিয়ে একটা টনসিল থাকে, যেটাকে বলি অ্যাডেনয়েড বলি, যেটা 6 বছর পর্যন্ত থাকে, এরপর আস্তে আস্তে চুপসে যায় অ্যাডেনয়েড। সেই অ্যাডেনয়েডটা যদি ফুলে যায়, ফুলে যাওয়ার কারণ কি, কোনো কিছু ফুলছে মানে সেখানে ইনফ্ল্যামেশন হয়েছে, ইনফ্ল্যামেশন মানে প্রদাহ হয়েছে, সেখানে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করেছে। সো সেই ইনফ্ল্যামেশনের যে ভাইরাস ব্যাকটেরিয়ার কম্পাউন্ড আছে সেটা আমাদের কানে চলে গিয়ে অটাইটিস মিডিয়া করতে পারে। আরএসভি একবার লেখায় দিছি, রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস। আরএসভি ভাইরাসের ক্ষেত্রে একবার লেখাই দিছি, মানে সাইনোসাইটিসে একবার লেখাইছি, এজন্য এখানে লেখাই নেই। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্টেফাইলোকক্কাস অরিয়াস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, মরাকজেলা ক্যাটারালিস, সিউডোমোনাস অ্যারুজিনোসা। ভাগ ভাগ করে পড়বা, নাম পড়া সহজ।
তারপর হচ্ছে যে ধরো কোনো কারণে আমাদের ইউস্টিশিয়ান নালী ফুলে যদি বন্ধ হয়ে যায়, ইউস্টিশিয়ান নালী ফুলে বন্ধ হয়ে গেলে, ইউস্টিশিয়ান নালী যদি ফুলে বন্ধ হয়ে যায় তাহলে কি পানিগুলা নিচে নামতে পারবে, বা যদি কোনো পানি ভেতরে প্রবেশ করে থাকে সেটা নিচে নামতে পারবে, বা ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ থেকে কি বাঁচতে পারার মেকানিজম আছে? আর নাই। তো ইউস্টিশিয়ান নালী যদি ফুলে যায় তখন আমাদের হয়। আর ওই যে যারা অপুষ্টিতে ভোগে, অপুষ্টি ভোগে যারা অপুষ্টিতে ভোগে তাদের ক্ষেত্রে এই অটাইটিস মিডিয়া বেশি দেখা যায়। এখন একটা জিনিস হচ্ছে অটাইটিস মিডিয়া বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। এই অটাইটিস মিডিয়া মেইনলি আমাদের কাদের হয়? বাচ্চা বা শিশুদের ক্ষেত্রে কমন। বাচ্চা বা শিশুদের ক্ষেত্রে কমন হওয়ার একটা কারণ হচ্ছে যে বাচ্চাদের যে ইউস্টিশিয়ান টিউব রয়েছে সেটা অনেক প্রশস্ত থাকে। বাচ্চাদের মেমোরাইজ করতে হবে, একবার চেষ্টা করেন মেমোরাইজ করার, না পারলেও সমস্যা নেই। বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, বাচ্চা বা শিশুদের ক্ষেত্রে কমন কেন, ওয়াই, যে কেন আমাদের বাচ্চা বা শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায় এই অটাইটিস মিডিয়া, তার একটা কারণ হচ্ছে বাচ্চাদের এই যে ইউস্টিশিয়ান টিউব আছে সেই টিউবটা প্রশস্ত থাকে। ইউস্টিশিয়ান টিউবটা কেমন হয়? প্রশস্ত হয়। এই ইউস্টিশিয়ান টিউব এর অ্যাঙ্গেল যেটা, এরা যে ওপেনিং হয়, নর্মালি দেখা যায় আমাদের ইউস্টিশিয়ান টিউব এরকম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, আর বাচ্চাদের ইউস্টিশিয়ান টিউব এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সো দেখা যায় অ্যাঙ্গেলেশনটা কম হয়, প্রশস্ত থাকে। এর দেখা যায় বাচ্চাদের ইউস্টিশিয়ান টিউবটা বেশি প্রশস্ত থাকে, ইউস্টিশিয়ান টিউবের যে অ্যাঙ্গুলেশনটা আছে, ওপেনিং হওয়ার যে অ্যাঙ্গুলেশন সেটা কম থাকে। আর সবচেয়ে বড় যেটা ঝামেলা করে, মায়েরা বাচ্চাকে শুইয়ে, মানে শুইয়ে বানান কিভাবে, বুকের দুধ বা ফিডার না ফিটার, বুকের দুধ খাওয়ায়। আচ্ছা, তো দেখা যায় আমাদের মায়েদের বারবার বলা হয় কি বাচ্চাকে বসায়া বা মিনিমাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসিয়ে খাওয়াতে বুকের দুধ। কিন্তু মায়েরা করে কি, দেখা যায় যে আলসেমির কারণে হোক বা না জানার কারণে হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক বাচ্চাদের শোয়ায় বুকের দুধ খায়। তো শোয়ায় বুকের দুধ যখন খায় বাচ্চারা, তখন তো হচ্ছে সব বুকের দুধ বাচ্চাদের গলা দেওয়া যায় না। কিছু কিছু দুধ কি হয় যে আমাদের এই নাসা গহ্বরে চলে যায়। নাসা গহ্বরে যখন চলে যায়, শোয়ায় খাওয়াইলে নাসা গহ্বরে চলে যাওয়ার পসিবিলিটিস বেশি। এমনি শুয়ে আছে করে নাসা গহ্বরে চলে যাবে। সো নাসা গহ্বরে যখন চলে যাবে তখন কি এই দুধটা কোথায় চলে যাবে? ইউস্টিশিয়ান টিউবে কানে চলে যাবে। কানে গিয়ে কানে আটকা থাকবে। আটকা থেকে হচ্ছে যেহেতু দুধ মিষ্টি জাতীয় জিনিস, ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা খুব বেশি আক্রান্ত হবে, অটাইটিস মিডিয়া হয়ে যাবে। সো এটা বাচ্চাদের অটাইটিস মিডিয়া হওয়ার অন্যতম একটা কারণ। তারপর আবার বাচ্চাদের ডে কেয়ার সেন্টারে রাখা হয়। ডে কেয়ার সেন্টারে রাখলে হচ্ছে যে আশেপাশে মানুষের সংস্পর্শে এসেও এই ঝামেলাটা হতে পারে। লেখা হয়েছে এই জায়গায়, এতটুকু বুঝছো? না বোঝার কিছু থাকলে বলো। ওকে, ক্লান্ত হয়ে গেছি পড়াইতে পড়াইতে তোমাদের। আচ্ছা, এবার আসা যাক আমাদের যে কী কী লক্ষণ দেখা যায়।
লক্ষণগুলো আমি মুখে বলি, লিখতে ভালো লাগে না, বই থেকে পড়ে নিও, নানা জায়গায় আছে। লক্ষণ কী হবে? কানে সমস্যা, কানের ভেতরে তো ব্যথা হবে না, কান প্রচণ্ড ব্যথা করবে। বাচ্চারা কী করবে? কানের ভেতরে ব্যথা দেখে কান টানাটানি করবে। আর একটা সময় হয় কি, অটাইটিস মিডিয়া অনেকক্ষণ থাকলে কান একদম ধরলেই, জায়গাটা ধরলেই প্রচণ্ড ব্যথা করে। সাথে মাথা ব্যথা তো আসেই, কমন ফ্রি মাথা ব্যথা করবে। কানের মাঝখানে তোমার একটা কিছু আঠালো কিছু জমে আছে, তাই কি সাউন্ড পাস ঠিক মতো হবে? তো ঠিক মতো তুমি কানে শুনবে না, এর ফলে বধির হয়ে যাওয়ারও চান্স আছে। আর খুব জ্বর থাকে, হাই গ্রেড ফিভার থাকে, 104 থেকে 105 ডিগ্রি জ্বর থাকে, মেজাজ গরম থাকে। আর বাচ্চা মানুষ সারাদিন কান্নাকাটি করবে, জ্বালাবে মাকে খুব, এই লক্ষণগুলো দেখা যায়। ঠিক আছে? হ্যাঁ, তো এই লক্ষণগুলো দেখা যায়। এখন এইখানে কিছু আমাদের ভয়াবহ দিক দেখা যায়। সেই ভয়াবহ দিক বা কিছু রোগ নিয়ে একটু কথা বলি, যে কিছু রোগ নিয়ে যে যেগুলো দেখা যায় সেগুলো নিয়ে কথা বলতেছি। ঠিক আছে? যে আমাদের এই কানের পর্দার বাইরে কিছু ফোসকা দেখা যায়, কিছু ফোসকা দেখা যায়। কানের পর্দার বাইরে আমার কিছু ফোসকা দেখা যাইতে পারে অটাইটিস মিডিয়া হলে, তাকে আমরা বলি বুলাস মাইরেনজাইটিস। ফোসকা বলে, ফোসকার মতো দেখা যায় বলে এটাকে আমরা বলি বুলা। ফোসকা বলে আমরা কি, ফোসকাকে আমরা কি বলি? বুলা বলি। তো এই কানের পর্দার বাইরে যে ফোসকা দেখা যায় এটাকে আমরা বলি বুলাস। কানের পর্দা মাইরিঙ্গো, কানের পর্দা মানে মাইরিঙ্গো। সো বুলাস মাইরিনজাইটিস। কানের পর্দা যে আছে, কানের পর্দার নামকে আমরা বলি মাইরিঙ্গো। কানের পর্দাকে আমরা কি বলি? মাইরিঙ্গো। আর কোথাও যখন ফোসকার মতো দেখা যায় তখন আমরা তাকে বুলা বলি। ফোসকার মতো কিছু দেখা গেলে তাকে মেডিকেল ভাষায় আমরা কী বলি? বুলা বলি, রোগের কারণে। তো এই যে আমাদের কানের পর্দার বাইরে কিছু গোল গোল ফোসকা দেখা যায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে বুলাস মাইরিনজাইটিস বলি। তারপর আসা যাক আমাদের এইখানে দুইটা জিনিস হয়, যে এই অটাইটিস মিডিয়ার কারণে আমাদের মস্তিষ্কে গেলে সেখানে আমাদের হতে পারে মেনিনজাইটিস হতে পারে। মেনিনজাইটিস কি অলরেডি বলছে, আমাদের মেনিনজেসের প্রদাহ। আরেকটা যেটা হয় যে আমাদের ম্যাস্টয়েড বোন আছে আমাদের, এই যে এই জায়গাটা খেয়াল করো, সবাই এই জায়গায় টাচ করে দেখো। আমাদের এই যে কানের পেছনে এই যে শক্ত জিনিসটা দেখতে পাচ্ছ না, এটা আমাদের ম্যাস্টয়েড বোন। কি বোন? মানে আমাদের টিম্প্যানিক বোনের একটা অংশ ম্যাস্টয়েড। তার মানে এটাকে বলি আমরা ম্যাস্টয়েড প্রসেস। এটাকে আমরা কি বলি? ম্যাস্টয়েড প্রসেস। সবাই টাচ করে দেখো নিজের, এই যে ম্যাস্টয়েড প্রসেস। এই ম্যাস্টয়েড প্রসেসে ব্যথা হয়, তখন এটাকে আমরা বলি ম্যাস্টয়েডাইটিস। সো এই ম্যাস্টয়েড প্রসেসে ইনফ্লামেশন, এটা খুব ব্যথা করে, ধরলেই পেশেন্ট চিৎকার মারে, কে আমরা কি বলি? ম্যাস্টয়েডাইটিস। কি বলি আমরা? ম্যাস্টয়েডাইটিস। বুলেমিয়া নার্ভোসা, না বুলেমিয়া নার্ভোসা রোগটা অন্য রোগ। বুলেমিয়া নার্ভোসা আর বুলেমিয়া অ্যানোরেক্সিয়া, এই দুইটা হচ্ছে, বুলেমিয়া অ্যানোরেক্সিয়ার মধ্যে পেশেন্ট খায় না, আর বুলেমিয়া নার্ভোসার মধ্যে পেশেন্ট খায় বেশি, খেয়ে হচ্ছে এমন ব্যায়াম করে যে মারা যায়। দুইটা আলাদা জিনিস। আর এটার প্রাথমিক চিকিৎসা কি হতে পারে? ব্যথার জন্য প্যারাসিটামল, অ্যালার্জির জন্য অ্যান্টিহিস্টামিন, এগুলা খেতে পারো। আর আরেকটা হচ্ছে কানের পর্দা ফেটে যায় মাঝে মাঝে আমাদের। এই জিনিসগুলো কিছু শর্ট টার্ম বলতেছি, এগুলো বইয়ের মধ্যে পাবা। কানের পর্দা ফেটে যায়, সেটার চিকিৎসা কি? কানের পর্দা ধর আমার ফেটে গেছে, সেটার চিকিৎসা হিসাবে আমরা কি করি? এই কানের পর্দাটা ঠিক করি, সেটাকে আমরা বলি মাইরিঙ্গোপ্লাস্টি। কি বলি আমরা? মাইরিঙ্গোপ্লাস্টি, কানের পর্দা লাগানো। মাইরিঙ্গোপ্লাস্টি মানে কি? কানের পর্দা লাগানো। আর দীর্ঘদিন আমাদের যদি অটাইটিস মিডিয়া রোগটা থাকে তখন ডাক্তাররা আমাদের করে কি, দীর্ঘদিন অটাইটিস মিডিয়া রোগটা থাকলে ডাক্তাররা আমাদের টিম্প্যানিস্টিক টিউব দ্বারা আমাদের একটা টেস্ট করে, বা টিম্প্যানিস্টিক টিউব দ্বারা আমাদের চিকিৎসা করে থাকে। দেখা যায় যে যাদের ঘন ঘন এই অ্যান্টিহিস্টামিন, ঘন ঘন হচ্ছে যে আমাদের এই ইউএস্টেশিয়ান কি বলে অটাইটিস মিডিয়া হয়, তাদের এই ডাক্তাররা চিকিৎসা করার জন্য টিম্প্যানিস্টিক টিউব
এটা লাগায় দেয়। এটা করে কি যে আমাদের যে ইউএসটিশিয়ান টিউব আছে না, এই টিউবটা তো খালি বারবার অফ হয়ে যাচ্ছে, এটা সরায় নতুন একটা টিউব লাগায় দেয়, টিম্প্যানিস্টিক টিউব। হ্যাঁ, টিম্প্যানেস্টমি টিউব, এটা দ্বারা চিকিৎসা করা হয় বর্তমানে যাদের ঘন ঘন অটাইটিস মিডিয়া হয়। ওকে, সো অটাইটিস মিডিয়া শেষ। এবার আরেকটা টপিকস আছে, ধূমপায়ী আর অধূমপায়ী ফুসফুসের পার্থক্য, সেটার এক্সরেটা একটু তোমরা দেখে নিও। ধূমপায়ী আর অধূমপায়ী ফুসফুসের এক্সরের যে পার্থক্য আছে, সেখানে মেইন কথা হচ্ছে যে ধূমপায়ীর ফুসফুসে কি হবে, তার এই যে ধোঁয়া, সিগারেটের ধোঁয়ার কারণে তার সিলিয়াগুলো নষ্ট হয়ে যাবে। তার সিলিয়াগুলো যখন নষ্ট হয়ে যাবে, তখন যত ধুলাবালি সব তার ফুসফুসে গিয়ে জমা হবে, এবং একই সাথে তার ফুসফুসে অ্যালভিওলাসগুলো ফেটে যাবে। তো আমরা একটা নর্মাল মানুষের ফুসফুসের এক্সরে যদি করি, তখন এক্সরের মধ্যে কালো 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 ছোপ দেখা যাবে, কিন্তু ধূমপায়ীর ফুসফুস করে এক্সরে করলে এই যে অ্যালভিওলাসগুলো যে জায়গায় ফেটে যাচ্ছে, সেই জায়গাগুলোতে কোনো বাতাস নেই, সেই জায়গাগুলো সাদা ছোপ আসবে, সাদা সাদা দেখা যাবে সেই জায়গাগুলোর মধ্যে। ধূমপায়ীর ফুসফুসে আমাদের ক্যান্সার বা টিউমারের উপবৃত্তি দেখার সম্ভাবনা বেশি থাকে। ধূমপায়ীর ফুসফুসে এই যে আমাদের ট্রাকিয়া থাকে, সেই ট্রাকিয়াটাও একপাশে চলে যায়, এরকম কিছু দেখা যায়। সো ধূমপায়ী অধূমপায়ী ফুসফুসের এক্সরেটা একটু দেখে নিও তোমরা। আর কিছু কিছু জিনিস আছে যা আমাদের শ্বসনতন্ত্রে নানা রোগ সৃষ্টি করে। একটা কেমিক্যালের নাম আমাদের সব বইয়ে স্পেসিফিক বলা আছে, যে কার্বন মনোক্সাইড, এটা আমাদের ব্রঙ্কাইটিস করে। এটা আমাদের কী রোগ করে? এটা আমাদের ব্রঙ্কাইটিস নামক একটা রোগ করে। কার্বন মনোক্সাইড আমাদের একটা রোগ করে, সেই রোগটাকে আমরা কী বলি? ব্রঙ্কাইটিস নামক একটা রোগ করে। আচ্ছা, চাপলাম। আচ্ছা, কার্বন মনোক্সাইড ব্রঙ্কাইটিস করে। আরেকটা কথা, এই যে অ্যালভিওলাস ফেটে যাওয়া, একে বলি আমরা এমফাইসিমা। এই জিনিসটা তোমাদের না বিস্তারিত পড়াইতে ভালো লাগতেছে না, এই জায়গা থেকে বিস্তারিত তেমন কিছু আসেও না, তোমরা একটু নিজেরা পড়ে নিও এটা বিস্তারিত। অ্যালভিওলাস ফেটে যাওয়া, এটাকে আমরা বলি এমফাইসিমা। ওকে, আর আরেকটা কথা আছে যে আরেকটা যে রেস্কিউ করে না আমাদের কেউ কোনো সমস্যা হলে, ওইটা নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, সেটা আমাদের লেভেলে লাগবে না। আরেকটা জিনিস যেটা জানতে হবে, সিপিআর। সিপিআর হচ্ছে পৃথিবীব্যাপী সবাইকে ফ্রি ট্রিটমেন্ট, মানে ফ্রি শেখানো হয়। সিপিআরের কোর্স প্রত্যেক দেশের সরকার ফ্রি চালায়, সিপিআর কোর্স। আর বাংলাদেশে আমি মেডিকেল স্টুডেন্ট হয়ে এখনও সিপিআর দিতে পারি না, কারণ সিপিআর দেওয়া বাংলাদেশে কেউ শিখায় না। সিপিআর নিজে টাকা খরচ করে শিখে নিতে হয়। হ্যাঁ, টিম্প্যানিক পর্দা মানে কানের পর্দা। সিপিআরের ফুল ফর্ম হচ্ছে কার্ডিও পালমোনারি কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এই কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বলতে আসলে কী বোঝায়? যে মাঝে মাঝে আমাদের হৃৎপিণ্ড হঠাৎ করে কাজ করা অফ করে দেয়। কাজ করা অফ করে দিলে ওই পেশেন্টের বুকের উপর উঠে চাপাচাপি করা লাগে। এই যে পেশেন্টের বুকের উপর উঠে যে চাপাচাপি করে না, এই যে আমরা চাপ দেয় বসে বসে, কানের পর্দাকে আমরা টিম্প্যানিক টিউব বলি। আর মেডিকেলীয় ভাষায় আমরা যখন কানের পর্দার কোনো রোগ বুঝাই, কানের পর্দার কোনো ট্রিটমেন্ট বুঝাই, তখন আমরা মাইরিঙ্গো টার্মটা ইউজ করি। মাইরিঙ্গো কানের পর্দা টিম্প্যানিক টিউবের একটা মেডিকেলীয় টার্মিনোলজি। হ্যাঁ, তো চাপাচাপি করে, এই যে চাপাচাপি করে, এটা সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এটা অনেক সময় পেশেন্টকে, মানে হঠাৎ করে একটা পেশেন্ট থাম করে পড়ে গেছে, তার ভেসোভেগাল শক হয়েছে বা তার হৃৎপিণ্ড কাজ করতেছে না, তখন তার চাপাচাপি করে হচ্ছে যে ঠিক করে ফেলা যায়। বাট বাংলাদেশে তুমি একটা কোনো পেশেন্টের উপর চাপাচাপি করলে তোমাকে বলবে যে আরে তুমি চাপাচাপি করছো, চাপাচাপি করার পর পেশেন্ট যদি বেঁচে যায় তাহলে তো ভালো কথা, আর যদি পেশেন্ট মরে যায় তাহলে বলবে যে আমার পেশেন্টের বুকের উপর উঠে আমার পেশেন্টে চাপা দিয়ে মেরা ফেলছে। তো এই জন্য বাংলাদেশের ডাক্তাররা এই সিপিআর করতে ভয় পায়, অনেক সময় প্রয়োজন হলেও সিপিআর করে না, কারণ আমাদের দেশে যে কমন আমাদের ফেনোমেনা, সেজন্য। সিপিআরের একটা ভিডিও তোমাদের দিয়ে দিব, তোমরা দেখে নিও। সো ক্লাস শেষ। ওকে, থ্যাংক ইউ অল।